নমস্কার বন্ধুরা, আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কিরিটি রায়কে, যাকে সৃষ্টি করেছিলেন ডক্টর নিহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 6 জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20 ফেব্রুয়ারি। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কিরিটি অবনিবাস অষ্টম খণ্ড থেকে, যে বইটির প্রকাশনার দায়িত্বে ছিলেন মিত্র অ্যান্ড ঘোষ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প সেতারের সুর। আজ থাকলো দ্বিতীয় পর্ব। সত্যি বাসবীর হত্যার ব্যাপারটা রীতিমতোই যেন একটা রহস্য। দুর্বোধ্য লাগছিল বিরাজমোহনের কাছেও। বিরাজমোহনের ঝাউতলার বাড়ির দোতলায় বাসবী যে ঘরটায় থাকত, দোতলার 5খানি ঘরের মধ্যে সেটা একেবারে শেষ প্রান্তের ঘর, পূর্ব ও দক্ষিণমুখী। প্রথমে বাসবীকে থাকবার জন্য তৃতীয় ঘরখানি বিরাজ নির্দিষ্ট করেছিলেন। মাসখানেক সেই ঘরটায় ছিল বাসবী, তারপর নিজের ইচ্ছে করে ঘর বদল করে শেষ প্রান্তের ঘরটিতে চলে গিয়েছিল। বিরাজমোহনকে কথাটা জানিয়েছিল বাসবী ভৃত্য মাধবের দ্বারা। বিরাজ শুনে কোনো আপত্তি করেননি। শেষ প্রান্তের ওই ঘরটি থাকবার জন্য বেছে নেওয়ায় বাসবীর দুটি উদ্দেশ্য ছিল। এক, পূর্ব দিকটা ঘরের খোলা, শীতের দিনে সকাল থেকেই রোদ তো আসেই, আলো প্রচুর। 2, দোতলার ঘরগুলোর মধ্যে ওই ঘরটি সবচাইতে প্রশস্ত এবং ঘরের মধ্যে অ্যাটাচড বাথরুম আছে। দোতলায় অবশ্যই আরও একটি বাথরুম আছে, ঠিক মাঝামাঝি তৃতীয় ও চতুর্থ ঘরের মধ্যস্থানে। বাসবীর পাশের ঘরটা ছোট। প্রথমে সেটায় থাকতো বাসন্তী, তারপর বাসন্তীর মৃত্যুর পর শ্যামা এসেও দোতলার ওই ঘরটি অধিকার করেছিল। বাদবাকি 3টে ঘরে নানা ধরনের অকশনে কেনা ফার্নিচার ছিল। বিরাজমোহনের বাতিক বলো বাতিক, নেশা বলো নেশা ছিল। অকশন থেকে প্রতি মাসেই প্রায় নানা ধরনের ফার্নিচার, কাটলারি ও কিউরিও কেনা, আর নতুন ও পুরাতন বই কেনা। নিচের তলার 4টি ঘরের মধ্যে বাথরুম ও কিচেন বাদ দিয়ে একটি বিরাজের শয়নঘর, একটি বসবার ঘর নিজস্ব। চারিদিকে আলমারিতে ঠাসা বই, ম্যাগাজিন ও নানা ধরনের বিচিত্র কিউরিও। পাশের ঘরটি ভোজন কক্ষ, ডাইনিং হল। তার পাশে সর্বাপেক্ষা ছোট ঘরটি মাধবের জিম্মায়। দারওয়ান ও সোফার গেটের পাশে ছোট ঘরটায় থাকে। বিরাজ তো কখনো দোতলায় যেতেনই না। মাধবও বড় একটা যেত না, বিশেষ কোনো প্রয়োজন না হলে। দোতলায় তাই কয়েক বছর ধরে বাসবী ওই বাড়িতে আসবার পর থেকে তার অধিকারভুক্তই ছিল। তার নিজস্ব এলাকা ছিল যেন বাড়ির দোতলাটা সম্পূর্ণ। দোতলায় ওঠবার সিঁড়িটা সামনের বারান্দার শেষ পশ্চিম প্রান্তে, রান্নাঘরের লাগোয়া। পুরাতন আমলের কাঠের চওড়া সিঁড়ি, ঘোরানো কাঠের রেলিং। আগে আগে ওই সিঁড়ি দিয়ে কেউ উঠলে বা নামলে ধপ ধপ একটা শব্দ হতো। শেষে অকশন থেকে সেলে একটা কার্পেট কিনে এনে বিরাজ সিঁড়িটার আগাগোড়া বিছিয়ে দিয়েছিলেন ও রেলিংয়ে নতুন করে মেহগনি পালিশ করে দিয়েছিলেন। দামি একটা ডুমওয়ালা ল্যাম্প সিঁড়ির মাথায় ঝুলিয়ে দিয়েছিলেন। সিঁড়ির চেহারাটাই যেন বদলে গিয়েছিল তাতে করে। একটা বনেদি আভিজাত্যের ছাপ পড়েছিল যেন। সিঁড়ি দিয়ে কেউ উঠলে বা নামলে আর কোনো শব্দ পাওয়া যেত না। সিঁড়ি থেকে বিরাজের ঘরটা বেশ দূরে, কাজেই শব্দ তো দূরে থাক, কেউ সিঁড়ি দিয়ে উঠলে বা নামলে চট করে বিরাজের নজর পড়বারও কথা নয়। যদিও রাত্রে 9:30 থেকে ভোর 4টে পর্যন্ত ঘুমোবার সময়টুকু ছাড়া বাদবাকি সময়টুকু বিরাজের বসবার ঘরেই বই ও লেখা নিয়ে কাটে। বছর 2 ধরে বিরাজ পৃথিবীর এক ইতিহাস রচনায় মগ্ন। পড়াশোনা আর লেখাই ছিল তার বলতে গেলে সর্বক্ষণের রুটিন। রাত্রে বড় একটা কিছু খান না বিরাজ। খানিকটা মুরগির স্যুপ, 2টো হার্ড টোস্ট ও 2টো সন্দেশ। ওই খাওয়াটুকু সেরে সোজা শয়নকক্ষে প্রবেশ করে একেবারে শয্যায় আশ্রয় নেন। ঘুমিয়ে পড়েন সঙ্গে সঙ্গে প্রায়, কারণ সন্ধ্যা 7:30 থেকে 8টা ওই সময়টায় নিজের ঘরে বসে 2টো পেগ খাওয়ার অভ্যাস তার দীর্ঘদিনের। ওই নেশাই হয়তো তাকে ঘুমের জগতে নিয়ে যায়। ঘুম ভাঙে ঠিক নিয়মিত ভোর 4টে। সেজন্য কোনো ঘড়ির অ্যালার্মের প্রয়োজন হয় না কখনো। দীর্ঘকালের অভ্যাস। উঠে হাত মুখ ধুয়ে ঘরে এসে বসবার সঙ্গে সঙ্গে মাধব 1 কাপ চা দিয়ে যায় ও সঙ্গে 2টো বিস্কুট। চা পানের পর পাইপটা ধরিয়ে
বাগানের দিককার খোলা জানালার সামনে বসবার ঘরে আরাম চেয়ারটার উপর বসেন, ঘরের আলোটা নিভিয়ে দিয়ে অন্ধকারে। অমনি করে বসে থাকেন অনেকক্ষণ। বাড়ির পিছনে বাগানটা অন্ধকারে তখন সবই অস্পষ্ট। ক্রমশ একটু একটু করে শেষ রাত্রির অন্ধকার তরল হয়ে আসে। ঝাপসা ঝাপসা আলোয় চোখের সামনে বাগানের গাছগুলো স্পষ্টতর হতে থাকে একটু একটু করে যেন। কাকের ডাক ও পাখিদের ঘুম ভাঙার বিচিত্র সব শব্দ ঝাপসা এই আলো আধারির ভিতর থেকে ভেসে আসে। চুপচাপ সেই দিকে তাকিয়ে বসে থাকেন বিরাজ। জীবনটাই তার বলতে গেলে সেই শুরু থেকেই একক। আত্মীয় নেই, বন্ধু নেই, স্ত্রী নেই, পুত্র কন্যা কেউ নেই। একমাত্র পার্শ্বচর ওই বৃত্ত মাধব। কিন্তু সত্যিই কি আসেনি কেউই কখনো জীবনে তার? কোন নারী বিশেষ করে? এসেছিল একজন। হঠাৎ তার একক নির্বান্ধব জীবনে এসেছিল একজন, যে কথা কেউ কখনো জানতে পারেনি, অবশ্যই একজন ছাড়া। উচ্চাকাঙ্ক্ষায় ভাগ্যান্বেষণে বর্মামুলুকে পালিয়ে গিয়ে এক নাগারে 15 বছর খাটবার পর যখন একটু গুছিয়ে এনেছেন, হঠাৎ মনে হয়েছিল বুঝি এবার একটা বিবাহ করলে মন্দ হয় না। 15 বৎসর যার কোনো সন্ধান ছিল না, জীবিত কি মৃত তিনি কেউ জানত না, সেই বিরাজ দেশের পথে জাহাজে চেপে বসলেন। ইচ্ছা ছিল একটি মেয়ে দেখে বিবাহ করে আবার বর্মামুলুকে ফিরে যাবেন, কিন্তু হলো না। সব প্ল্যান তার ভেস্তে গেল। জাহাজেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন এবং জাহাজঘাটা থেকে সোজা অ্যাম্বুলেন্সে গিয়ে মেডিকেল কলেজের হাসপাতালে এক কেবিনে আশ্রয় নিতে হলো। দেশে যে ফিরছেন কাউকেই জানাননি। যদিও তখন তার বৃদ্ধ বাপ সরোজমোহন জীবিত কি মৃত তাও তিনি জানতেন না। বনগাঁয়ে দেশের বাড়িতে পেনশন নিয়ে তার বাপ ওই সময় অবসর জীবন যাপন করে বছর 2 আগে তখন মারা গিয়েছিলেন। ছোট ভাই, একমাত্র ভাই ধীরাজেরও কোনো খবরই রাখেন না বিরাজ। 15 বছর আগে যখন হঠাৎ ভাগ্যান্বেষণে জাহাজে চেপে বসেন কাউকে কিছু না জানিয়ে, তৃতীয়বার বিএ পরীক্ষায় অকৃতকার্য হয়ে। ধীরাজ সেবারে ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। ধীরাজ তার থেকে 10 বছরের ছোট, অনেক ছোট বয়সে। হাসপাতালে কেবিনে রোগশয্যায় শুয়ে শুয়ে হঠাৎ যেন বিরাজ নিজেকে কেমন অসহায় বোধ করেন। বোধহয় ওই সময়টা মৃত্যু ভয়ও তাকে কেমন ঘিরে ধরেছিল। আর মনের সেই নিঃসঙ্গ অসহায় দুর্বল মুহূর্তে একজনকে তার বাড়ির ঠিকানা ও ধীরাজের নাম দিয়ে একটা সংবাদ পাঠানোর জন্য অনুরোধ করেছিলেন। বিরাজমোহন জানতেন না ধীরাজ তখন ডাক্তারি পাস করে ওই হাসপাতালেই হাউস সার্জন। সংবাদ পেয়েই ধীরাজ কেবিনে এসেছিলেন তার দাদার সঙ্গে দেখা করতে। দীর্ঘ 15 বছর পরে 2 সহোদরে সাক্ষাৎ। দুজনেরই অনেক পরিবর্তন হয়েছে। একজন তখন গুছিয়ে নিয়ে অর্থবান, অন্যজন জীবন যুদ্ধে সবে প্রবেশ করেছেন। সামনে তার এক অনিশ্চিত ভবিষ্যৎ। ভাইয়ের মুখেই শুনলেন বিরাজ অনেকদিন আগেই তার পিতৃবিয়োগ হয়েছে। আপনজনের মধ্যে যে সম্পর্ক বা মেলামেশা থাকলে পরস্পরের ভালোবাসা গড়ে উঠতে পারে, সে সম্পর্ক তো আর উভয়ের মধ্যে ছিল না। কাজে কেউ হয়তো কারো প্রতি সেদিন পরস্পর তারা একান্ত আপনজন হওয়া সত্ত্বেও আকর্ষণ বোধ করেননি। তবু আসতেন নিয়মিত কেবিনে ধীরাজ জ্যেষ্ঠের সঙ্গে দিনে অন্তত একটিবার সাক্ষাৎ করতে। 2-4টে কথাবার্তা হতো পরস্পরের মধ্যে। আর সেই সময় ঘটেছিল একটা বিচিত্র ঘটনা। যে নার্সটিকে স্পেশাল নার্স হিসাবে বিরাজ এনগেজ করেছিলেন, সেই নার্সটিকে কেন্দ্র করে। বিরাজের ভালো লেগেছিল নার্সটিকে। তার চেহারা আর কথাবার্তা সবকিছু যেন একটা মোহ সঞ্চার করেছিল বিরাজের মনে। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বিরাজ একদিন গিয়ে হোটেলে উঠলেন। নার্সটি সেই হোটেলে বিরাজের কাছে যাতায়াত করতে লাগলো। সম্পর্ক ক্রমশ উভয়ের মধ্যে আরো ঘনিষ্ঠ হয়ে উঠতে লাগলো। বিরাজ একদিন বিবাহের প্রস্তাব করলেন তার কাছে। সেও রাজি হয়ে গেল। বিরাজ জানালেন বিবাহ করে 2-4 দিনের মধ্যেই তারা বার্মা চলে যাবেন। সব ঠিকঠাক, এমনকি বিবাহের দিন পর্যন্ত। রেজিস্ট্রি মতেই বিবাহ হবে। এমন সময় একদিন ধীরাজ দাদার সঙ্গে হোটেলে দেখা করতে এলেন। এতদিন বিরাজ ছোট ভাইকে তার বিবাহের ব্যাপারটা বলেননি। সেদিন অকপটে সব বললেন। কাকে বিবাহ করছেন, কবে বিবাহের দিন স্থির হয়েছে। ধীরাজ কিন্তু সব শুনে কেমন চুপ করে রইলেন, কোনো মন্তব্যই করলেন না। একসময় চলেও গেলেন। তারপর পরের দিন সেই মেয়েটি এলো না। তারপরের দিনও নয়। চিন্তিত হলেন বিরাজ। ট্যাক্সি নিয়ে ছুটে গেলেন সন্ধ্যায়। সেই মেয়েটি যে নার্সের কোয়ার্টারে থাকতো সেখানে, কিন্তু দেখা হলো না। পরের দিন সকালে একবার ও বিকেলে একবার গেলেন, দেখা হলো না। ব্যাপার কি, কোথায় গেল সে? চতুর্থ দিন উৎকণ্ঠায় যখন বিরাজ প্রায় ভেঙে পড়েছেন, সকালে উঠে সংবাদপত্রে প্রকাশিত একটি সংবাদ যেন তাকে স্তম্ভিত করে দিল। যুগল ফটোর নিচে প্রকাশিত হয়েছে সংবাদটি।
ডক্টর ধীরাজ সান্যাল ও জুনিফারের গতকাল বিবাহ হয়ে গিয়েছে। নার্সটি ছিল জুনিফার। অনেকক্ষণ স্তম্ভিত হয়ে বসে রইলেন সোফাটার উপরে বিরাজমোহন। ব্যাপারটা তার কাছে কেবল কল্পনাতীতই নয়, রীতিমতো দুর্বোধ্য। সারাটা দিন বলতে গেলে ঝিম দিয়ে বসে রইলেন বিরাজমোহন। তারপর সন্ধ্যার দিকে হোটেলের ওয়েটারকে ডেকে এক বোতল হুইস্কি আনালেন। সারাটা রাত্রি ধরে মদ্যপান করলেন। পরের দিন বেলা 1:30 পর্যন্ত নেশার ঘরে ঘুমোলেন এবং তারপরের দিনই জাহাজে উঠে বসলেন। কতই বা বয়স তখন বিরাজের? বছর 33-34। সেই যে বার্মাগুলোকে আবার ফিরে গিয়েছিলেন বিরাজ, ফিরলেন তারপর দীর্ঘ 17 বছর পরে পঙ্গু হয়ে। অন্ধকারে ঘরের মধ্যে আরাম কেদারাটার উপর বসে সামনের আলো ছায়া ভরা বাগানটার দিকে চেয়ে ওইসব অতীত স্মৃতিরই রোমন্থন করতেন বিরাজমোহন। সেই জুনিফারেরই মেয়ে ওই বাসবী। জুনিফারের সঙ্গে আবারও দেখা হয়েছিল বিরাজমোহনের। দীর্ঘ 8 বছর পরে জুনিফারই তার রেঙ্গুনের মার্চেন্ট স্ট্রিটের বাড়িতে দেখা করতে এলো। বয়স তখন জুনিফারের 33-34 তো হবেই, কিন্তু দেহে যৌবন যেন তখনও অটুট আছে, রূপের আকর্ষণও আছে। সন্ধ্যাবেলায় গৃহে ফিরে স্নান সেরে দোতলার টেরাসে মদের গ্লাস নিয়ে বসা বিরাজের নিত্য অভ্যাস ছিল। রাত 10টা-11টা পর্যন্ত বসে বসে মদ্যপান করতেন, তারপর ডিনার খেয়ে শুয়ে পড়তেন। সেদিনও তেমনি টেরাসে বসে মদ্যপান করছেন। ভৃত্য মাধব এসে বলল, একজন মেম সাহেব দেখা করতে এসেছেন। ভ্রু কিঞ্চিত করে তাকালেন বিরাজ ভৃত্যের মুখের দিকে। এ সময় কি কারো সঙ্গে আমি দেখা করি যে বলতে এসেছিস? আগে সাহেব বলেছিলাম, কিন্তু উনি কিছুতেই যাবেন না। যাবেন না? না, বলছেন দেখা করে তবে যাবেন। বলছেন তার নাম করলেই আপনি তার সঙ্গে দেখা করবেন। ননসেন্স। তাহলে কি করবো সাহেব? বলবি যে দেখা হবে না, যা। মাধব ফিরে যাচ্ছিল, হঠাৎ দরজার কাছ থেকে নারী কণ্ঠে ডাক ভেসে এলো, বিরাজ, আমি জুনিফার। কে? ভূত দেখার মতোই যেন চমকে উঠেছিলেন বিরাজ। আগন্তুক আরো 2 পা এগিয়ে এলো। আমি জুনিফার, চিনতে পারছো না আমায়? মাধব, আগে তুই যা। মাধব যেন একটু বিস্মিত হয়েই চলে গেল। এমনটা ইতিপূর্বে বড় একটা ঘটেনি। জুনিফার আরো কয়েক পা এগিয়ে এলো, মৃদু গলায় বললে, বিরাজ, আমি জুনিফার, চিনতে পারছো না আমাকে? যদিও ইটস অ্যান এজ, তাহলেও আমাকে যে তুমি ভুলতে পারো না তা জানি। বিরাজ তখনও চেয়ে আছেন জুনিফারের দিকে। হঠাৎ জুনিফার রেঙ্গুনে? ব্যাপারটা যেমন বিস্ময়কর তেমনি বুঝি অভাবিত। কোথা থেকে এলো সে রেঙ্গুনে? আর কেমন করেই বা এলো? সঙ্গে কি ধীরাজও আছে? অবশ্যই এই 8 বছর, শেষবার কলকাতা ছাড়বার পর থেকে ওদের আর কোনো সংবাদ রাখেননি বিরাজ। তারাও দেয়নি কোনো সংবাদ। বিরাজকে চুপ করে থাকতে দেখে জুনিফার আবার প্রশ্ন করে, হ্যালো, কান্ট রেকগনাইজ মি? সত্যি সত্যি কি তুমি আমাকে চিনতে পারছো না বিরাজ? চিনতে পারবো না কেন? এতক্ষণে কথা বললেন বিরাজ, কিন্তু তুমি এখানে? খুব আশ্চর্য লাগছে বোধহয়। তা লাগবারই কথা। ওয়েল ওয়েল, তা আশ্চর্য হবে বই কি। বলতে বলতে বিরাজের মুখোমুখি খালি যে বেতের চেয়ারটা পড়েছিল এগিয়ে এসে জুনিফার সেই চেয়ারটায় বসে পড়ে। পরনে তার গাউন, মাথার চুল বব করা, ঠোঁটে গালে উগ্র প্রসাধনের চিহ্ন সুস্পষ্ট। মে আই হ্যাভ আ ড্রিঙ্ক বিরাজ? মৃদু হেসে কথাটা বলে জুনিফার বিরাজের দিকে সতৃষ্ণ নয়নে তাকালো। ফিলিং সো awfully thirsty। বিরাজ কোনো কথা না বলে মাধবকে ডাকলেন। মাধব। মাধব যায়নি, দরজায় গোড়াতেই আড়ালে দাঁড়িয়েছিল। প্রভুর ডাকে সাড়া দিল, সাহেব, একটা গ্লাস দিয়ে যান। একটু পরে মাধব একটা গ্লাস এনে টেবিলটার উপর নামিয়ে রেখে চলে গেল। বিরাজ ওর দিকে তাকিয়ে বলল, সোডা আর ওয়াটার? কিছু না, এমনি দাও। বিরাজ আবার বিস্মিত হন। জুনিফার ড্রিঙ্ক করে কিনা জানতেন না, জানবার সুযোগ হয়নি প্রথম পরিচয়ে। তথাপি তিনি আর কোনো কথা না বলে গ্লাসে হুইস্কি ঢেলে এগিয়ে দিলেন। জুনিফার গ্লাসটা তুলে চিয়ার্স বলে লম্বা একটা চুমুক দিল।
রিয়েলি ইট ইজ ডেলিসিয়াস। তুমি খুব আশ্চর্য হয়ে গিয়েছ। সত্যিই বিরাজ, হঠাৎ এভাবে আমাকে তোমার বাড়িতে আসতে দেখে বুঝতে পারছি। মালয় থেকে আজই সকালে এখন এসে পৌঁছেছি। এখানকার কনভেন্টের হাসপাতালে চাকরি পেয়ে যাবো মনে হচ্ছে। চাকরি? হ্যাঁ চাকরি, মেট্রনের পোস্ট। তা তোমার তো এখানে নিশ্চয়ই খুব ইনফ্লুয়েন্স আছে, তুমি যদি একটু চেষ্টা করো। আই এম সরি জুনিফার। বিরাজ শান্ত গলায় কথাটা বললেন। বলবে না? না, জীবনে কখনো ওই কাজটা আজ পর্যন্ত নিজের জন্যে বা পরের জন্যে করিনি। আমার জন্যও পারবে না? না। তা হঠাৎ তোমার চাকরিরই বা এখন প্রয়োজন হলো কেন? জুনিফার ইতিমধ্যে এক পেগ নিট হুইস্কি শেষ করে নিজেই দ্বিতীয় পেগ ঢেলে বারদই চুমুক দিয়েছিল। বিলল কটাক্ষে জুনিফার তাকালো বিরাজের দিকে। না হলে চলবে কি করে? কেন, ধীরাজ কি প্র্যাকটিস করে কিছুই পায় না? আহ, ডোন্ট টক অ্যাবাউট ধীরাজ, দ্যাট ব্রুট। জুনিফারের কথায় হঠাৎ যেন অন্ধকারে একটা আলোর ঝলক দেখা দেয়। তবে কি ধীরাজের সঙ্গে জুনিফারের সেপারেশন বা ডিভোর্স হয়ে গিয়েছে? তবু কেন যেন কেমন সংকোচ বোধ করেন বিরাজ। কথাটা স্পষ্টপষ্টি জিজ্ঞাসা করতে পারেন না, কতকটা ঘুরিয়েই প্রশ্ন করেন। ধীরাজও কি তোমার সঙ্গে এখানে এসেছে? ধীরাজ? ওয়াই? সে কেন আসতে যাবে? আমি আর আমার মেয়ে লুসি এসেছি। তাহলে ধীরাজ কোথায়? ইন দ্য হিল। দ্বিতীয় পেগও ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছিল। জুনিফার তৃতীয় পেগ নিট হুইস্কি ঢেলে নিল গ্লাসে। ইউ আর ড্রিঙ্কিং টু মাচ জুনিফার, বিরাজ বললেন। ডোন্ট ওরি, আই ওন্ট বি ফ্ল্যাট। জুনিফার চুমুক দিল আবার গ্লাসে। মনে হচ্ছে ধীরাজের সঙ্গে তোমার বোধহয় কোনো গোলমাল হয়েছে। মৃদু গলায় বিরাজ বললেন। গোলমাল? গোলমাল আবার কি? আমাদের অনেক দিন সেপারেশন হয়ে গিয়েছে। ডিভোর্স? না, ডিভোর্স হলো না, সেপারেশন। যাক মূর্খ। আফটার অল আই গট রিড অফ হিম। কিছুক্ষণ অতঃপর কেমন যেন স্তব্ধ হয়ে রইলেন বিরাজ। তারপর অত্যন্ত শান্ত গলায় প্রশ্ন করলেন, কবে হলো? বেশ কিছুক্ষণ চুপ করে থাকবার পর জুনিফার জবাব দিল, একটা শিপ নিয়ে। তা তা 6.5 বছর হলো। মানে বিয়ের বছর দেড়েক পরই? হ্যাঁ, তখন কি জানতাম ও একটা ব্রুট, আনকালচার্ড, হৃদয়হীন পশু। কোনো ভদ্র মেয়েই ওর সঙ্গে একসঙ্গে ঘর করতে পারে না। ধীরাজ এখন কোথায় জানো? কে জানে কোথায় তোমাদের ছাড়াছাড়ি হলো। ও তখন ধবলগিরিতে। সেই সময় বিয়ের পরই আমরা মহীশূর স্টেটে চলে গিয়েছিলাম, কিন্তু সেখানে যাবার পর 1 মাসও গেল না, একটু একটু করে ওর মুখোশ খুলে যেতে লাগলো। ওর আসল সত্যিকারের চেহারাটা প্রকাশ পেতে থাকলো। তখনই আমি বুঝতে পেরেছিলাম তোমাকে বাদ দিয়ে ওকে বেছে নিয়ে কি ভুলই আমি করেছি। হোয়াট আ ব্লান্ডার আই ডিড। বলতে বলতে জেনিফার চেয়ারটার উপর যেন দেহটাকে তার এলিয়ে দিল, অসহায়ভাবে তার মাথাটা এদিক ওদিক করে। বিরাজ, ভেজা ভেজা গলায় ডাকে জুনিফার। কি? ওকে ছেড়ে এক নেভাল অফিসারের সঙ্গে চলে গেলাম সিলোন। মিস্টার কুলকার্নি, নাইস চ্যাপ, অ্যাটলিস্ট প্রথমে তাই মনে হয়েছিল, কিন্তু বছর না ঘুরতেই বুঝলাম কুলকার্নিও এক ওয়ার্থলেস ক্রিয়েচার। সো তাকেও ছাড়লে তাই না? ওয়েল, ইট ওয়াজ ইনভিটেবল, হোয়াট এলস কুড আই ডু। তারপর চলে এলাম মালয়। সেখানে এক রাবার প্ল্যান্টারের সঙ্গে পরিচয় হলো, মিস্টার গিবসন, নাইস জেন্টলম্যান, যদিও বয়স তখন তার 50 ঊর্ধ্বে।
এই উইডোয়ার। সে সত্যিই আমাকে রানীর মতো রেখেছিল 3টে বছর, কিন্তু সে মরে গেল। হাউ ক্রুয়েল অফ হিম। মরে গেল, জানো, মরে গেল। বলতে বলতে হাউ হাউ করে কেঁদে ওঠে জুনিফার। বিরাজ বুঝতে পারেন বেশ নেশা হয়েছে জুনিফারের। বিরাজ নিঃশব্দে ওর দিকে তাকিয়ে থাকেন। বুঝতে পারেন প্রচন্ড নেশার ঘোরে ও বেসামাল হয়ে পড়েছে। জুনিফার, বলো ডার্লিং। রাত অনেক হলো, যাবে না? যাব। কোথায় যাব? তোমার ঘরে, বাড়িতে। ঘর বাড়ি আমার কি কিছু আছে ডার্লিং? তাই তো তোমার কাছে চলে এলাম। আমার কাছে? হ্যাঁ, আমার জীবনের সবচাইতে বড় ভুলের প্রায়শ্চিত্ত করতে। সত্যি, তোমার ঘরে পৌঁছে গিয়েছি, আজ আমি নিশ্চিন্ত। হাহ। বলতে বলতে চোখ বুঝল জুনিফার, আবার সোফার উপরে মাথাটা এলিয়ে দিয়ে। কোথায় উঠেছ? আবার প্রশ্ন করেন বিরাজ। কোথায় আর উঠবো? হোটেলে। চলো ওঠো, গাড়িতে করে আমার ড্রাইভারকে বলছি তোমায় পৌঁছে দিতে, চলো। নো নো, ওন্ট বি সো ক্রুয়েল। ওঠো জুনিফার, অনেক রাত হয়েছে। বলতে বলতে চেয়ারটা থেকে উঠে এগিয়ে গিয়ে বেলটা বাজান বিরাজ। মাধব জেগেই ছিল। সাহেব এখনো ডিনার খাননি। মাধব তাড়াতাড়ি দরজার সামনে ছুটে এলো। আমাকে ডাকছেন সাহেব? মৌপুকে বলো গাড়ি বের করতে। আপনি এখন বেরোবেন? না, ওই মেম সাহেবকে হোটেলে পৌঁছে দেবে। গাড়ি বের করতে বলে বাবুর্চিকে বলবো টেবিলে আপনার ডিনার দিতে? না, এখন থাক। তাড়াতাড়ি ওই সময় জুনিফার বলে ওঠে জড়িত গলায়। বলো না ডার্লিং, ডিনার দিতে। I'm feeling so hungry. যাও, টেবিলে ডিনার দিতে বলো। কথাটা শেষ করলো জুনিফার মাধবের দিকে তাকিয়ে। মাধব কি করবে বুঝে উঠতে পারে না। সাহেবের মুখের দিকে তাকায়। বেচারি যেন কেমন থতমত খেয়ে গিয়েছে। ঠিক আছে, তুই ওর খাবার দিতে বল বাবুর্চিকে টেবিলে, বিরাজ বলেন। আপনার? না, ওর খাওয়া হয়ে গেলে ওকে যেন মংপু হোটেলে পৌঁছে দেয় গাড়ি করে। মাধব চলে গেল। বিরাজও আর দাঁড়ালেন না। ঘর থেকে বেরোবার জন্য দরজার দিকে এগিয়ে যান। তুমি খাবে না বিরাজ? জুনিফার জিজ্ঞাসা করে। না। তবে আমিও খাবো না। তুমি যে বলেছিলে খিদে পেয়েছে তোমার। তা হোক, কিন্তু সত্যি কি তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? জুনিকে তুমি তাড়িয়ে দিচ্ছ? তাড়িয়ে দিচ্ছি না, তবে। কি তবে? এখানে তোমার থাকা হতে পারে না। কেন? সে কথার জবাব না দিয়ে বিরাজ বলেন, কথাটা নাইবা শুনলে? না, আমি শুনব, তুমি বলো। তুমি আজ সব ভুলে গেলেও আমি ভুলতে পারি না যে একদিন তুমি ধীরাজের স্ত্রী ছিলে। ধীরাজ আমারই ভাই। কিন্তু সে তো কবেই আমাদের সেপারেশন হয়ে গিয়েছে। তার সঙ্গে আমার আজ কোনো সম্বন্ধই নেই। তোমার তার সঙ্গে কোনো সম্পর্ক আজ আর না থাকতে পারে, কিন্তু আমার সম্পর্ক আছে তার সঙ্গে আজও। ও, আই সি। তা বেশ তো, থাকলেই বা। আমার বড্ড ঘুম পাচ্ছে জুনিফার, আমি যাই। আবার যাবার জন্য পা বাড়ান বিরাজ। দাঁড়াও বিরাজ, তাহলে কি আমি বুঝবো সেদিন আমার প্রতি তোমার যে ভালোবাসা প্রকাশ পেয়েছিল সব মিথ্যে? ওসব কথা থাক জুনিফার। না, কথাটা আমি জানতে চাই। জানতে চাই? কি জানতে চাও? বিরাজ তাকালেন জুনিফারের মুখের দিকে। তুমি কি সত্যি আমাকে চাও না? তুমি আমার ছোট ভাইয়ের স্ত্রী। হ্যাং ইয়োর ছোট ভাইয়ের স্ত্রী। ডোন্ট টক দ্যাট ননসেন্স এনিওয়ান। মাধব দরজার বাইরে থেকে ওই সময় জানালো, টেবিলে ম্যাম সাহেবের খানা দেওয়া হয়েছে। যাও, তোমার ডিনার দিয়েছে। শোনো জুনিফার,
তোমার যদি টাকা পয়সার দরকার থাকে তো বলো। মনে হচ্ছে টাকা পয়সা তোমার বিশেষ নেই। থাকবে কোথা থেকে? হঠাৎ হাউ হাউ করে কেঁদে উঠল জুনিফার। কে আর আজ আমার আছে যে আমাকে সাহায্য করবে? তাছাড়া আমার মেয়ে ওই লুসি, তখনই ভুল হয়েছিল। আমার তাকে জোর করে তোমার ভাইয়ের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। ওয়াজ আ ফুল। লুসি ধীরাজের মেয়ে? আর কার তবে? ঠিক আছে, তার যাবতীয় এক্সপেন্স এবার থেকে আমি বহন করব, তবে একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ, প্রথমত কোনোদিন তাকে আমার কথা বলতে পারবে না, আর এখানে মানে রেঙ্গুনে তুমি থাকতে পারবে না। তবে কোথায় যাব? যেখানে তোমার খুশি যেতে পারো। হোয়াই নট গো ব্যাক টু ক্যালকাটা? কোথায় যাব বললে? কলকাতায়? হ্যাঁ, সেখানে তুমি একটা নার্সিংয়ের কাজও পেতে পারবে, আর লুসিকেও কোনো একটা ভালো স্কুলে ভর্তি করে দিতে পারবে। তারও খরচ প্রতি মাসে ব্যাংক মারফত যাতে যায় তার পাকাপাকি ব্যবস্থা আমি একটা করে দেবো কালই আমার সলিসিটরকে দিয়ে। বেশ, তাই যদি তোমার ইচ্ছা হয় তো তাই হবে। যাও, তুমি খেয়ে নাও গিয়ে। আমি আজ তোমাকে কিছু টাকা দিচ্ছি, কাল যেমন করে পারো রেঙ্গুন শহর ছেড়ে তুমি চলে যাবে। ধীরাজের মেয়ের ব্যবস্থা আমি করব। আর দাঁড়ালেন না বিরাজ, ঘর ছেড়ে চলে গেলেন। মাধব এগিয়ে এলো। খানা ঠান্ডা হয়ে যাচ্ছে ম্যাম সাহেব। হ্যাঁ চলো। মিনিট 15 পরে হাতে এক গোছা নোট নিয়ে বিরাজ টাকাটা জুনিফারকে দেবার জন্য যখন ডাইনিং রুমে এসে ঢুকলেন, দেখলেন জুনিফার একটা রাক্ষসীর মতো যেন খেয়ে চলেছে। সামনের প্লেটে স্তূপাকার বিরিয়ানি, এক বাটি মাংস শেষ করেছে, আর এক বাটি মাংস নিয়েছে। একটা হাড় চিবোচ্ছে, চারপাশে মাংসের হাড় ও ভাত ছিটানো, মুখময় মাংসের ঝোল লেগে আছে। বিরাজকে ঘরে ঢুকতে দেখে জুনিফার মুখ তুলে তাকালো। সত্যি তোমার বাবুর্চিটা না খুব চমৎকার রাঁধে, ডেলিসিয়াস। জুনিফারের মুখের চেহারা ও খাবার ভঙ্গি দেখে বিরাজের সারাটা শরীর যেন কেমন ঘিনঘিন করে ওঠে। ওর খাওয়া দেখে বিরাজের মনে হয় যেন গতকাল খায়নি পেট ভরে। মাধবও অবাক হয়ে তাকিয়ে দেখছিল। দরজার ওপাশে বাবুর্চিও দেখছিল খাওয়া। মাধবের দিকে তাকিয়ে জুনিফার বললে, क्या नाम তোমার? মাধব। আর থোড়া মাংস লাও। দ্বিতীয় বাটিটাও জুনিফার তখন প্রায় শেষ করে এনেছে। মাধব নিঃশব্দে চলে গেল। এই টাকাটা রাখো জুনিফার, এতে 1002 আছে। কলকাতা পৌঁছে সংবাদ দিলে ধীরাজের মেয়ের নামে মাসে মাসে টাকা যাবে, তার জন্য তোমাকে আর ভাবতে হবে না। বলতে বলতে নোটের গোছাটা সামনের টেবিলের উপর নামিয়ে রাখলেন বিরাজ। যেন এক প্রকার ছোঁয়া মেরে এই নোটগুলো তুলে নিল জুনিফার, এবং নোটগুলো হ্যান্ডব্যাগে ভরে আবার মাংস চিবোতে চিবোতে বলল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, রিয়েলি ইউ আর সুইট বিরাজ। জুনিফারের সমস্ত মুখময় মাংসের ঝোল লেগে আছে। অত্যধিক নেশায় মুখটা লাল থমথমে, মাথার চুল এলোমেলো। সন্ধ্যার সেই সযত্ন প্রসাধনের কিছুমাত্র যেন আর অবশিষ্ট নেই। আবার যেন বিরাজের সারাটা দেহ খিনখিন করে ওঠে। বিরাজ ডাইনিং রুম থেকে বের হয়ে যান, সোজা নিজের ঘরে এসে ঢোকেন। একটা চেয়ার ছিল একপাশে, সেটার উপরে বসে পড়েন। আধ ঘন্টা পরে মাধব তার ঘরের দরজার ওপাশ থেকে ডাকল, সাহেব। কি রে মাধব, চলে গেছে মেম সাহেব? মেম সাহেব তো বাথরুমে মুখ ধুতে গিয়ে বমি করে কেমন হয়ে গিয়েছেন। কি হলো আবার? বাথরুমের মেঝের উপরেই পড়ে আছেন বমির মধ্যে, যেতে পারবেন বলে তো মনে হচ্ছে না। বিরাজ ততক্ষণে চেয়ার থেকে উঠে দরজার বাইরে এসে দাঁড়িয়েছেন। অজ্ঞান টজ্ঞান হয়ে যায়নি তো? হয়তো তাই সাহেব। চলো দেখি। দোতলার বাথরুমের মধ্যে গিয়ে ঢুকলেন বিরাজ। মাধব মিথ্যা বলেনি। বাথরুমে ঝকঝকে ইটালিয়ান টাইলসের মেঝের উপর বমি করে ভাসিয়ে তার উপরে কাত হয়ে পড়ে আছে জুনিফার। অজীর্ণ খাদ্যবস্তু ও অ্যালকোহলের গন্ধে নাক জ্বালা করে ওঠে বিরাজের। মরে যায়নি তো মনে মনে ভাবলেন। তারপর ঝুঁকে পড়ে নাকের কাছে হাত নিয়ে দেখেন না, নিঃশ্বাস পড়ছে। মাধবের দিকে ফিরে তাকিয়ে বললেন, পা দুটো তুই ধর দেখি, আমি মাথাটা ধরছি, পাশের ঘরে নিয়ে চল। পাশের ঘর মানেই গেস্ট রুম। কোনো গেস্ট কচ্চিৎ কখনো এলে বিরাজ তার ব্যবস্থা ওই ঘরে করতেন।
দুজনে ধরাধরি করে এনে পাশের ঘরে শয্যার উপর শুইয়ে দিলেন। মাধবকে এক জাগ ঠান্ডা জল আনতে বললেন। মাধব চলে গেল। জামার বোতামগুলো খুলে দিলেন বিরাজ। ঘরের ফ্যানটা ফুল স্পিডে চালিয়ে দিলেন। অসহ্য দুর্গন্ধে নাক জ্বালা করে বিরাজের। সেই সঙ্গে জুনিফারের প্রতি ঘৃণা তার মনটাকে যেন ভারী করে তোলে। মাধব জল নিয়ে এলো। সেই জল চোখে মুখে দিতে কিছুক্ষণ পরে জুনিফার চোখ মেলল। আমি কোথায়? এখনো তুমি আমার বাড়িতেই আছো। এখন একটু ভালো বোধ করছো কি? হ্যাঁ। যেতে পারবে? কোথায়? তোমার হোটেলে। পারবো বোধহয়। বলতে বলতে জুনিফার উঠে বসবার চেষ্টা করে, কিন্তু তার মাথাটা তখনও যেন ঘুরছে, কেমন টলে পড়ে। ধরবো? না না, আমি ঠিক আছি। জুনিফার গায়ের জামা ঠিক করে উঠে বসে, তারপর উঠে দাঁড়ালো। মাধব একপাশে দাঁড়িয়েছিল। তাকে প্রশ্ন করেন বিরাজ। মৌপু গাড়ি বের করেছে? হ্যাঁ। যাও, নিচে গাড়ি আছে, বিরাজ বললেন। জুনিফার ঘর থেকে বের হয়ে গেল শিথিল পায়ে। বিরাজ ঘরের মধ্যে দাঁড়িয়ে রইলেন। জুনিফার যে কোন হোটেলে উঠেছে বিরাজ জানতেন না, জানবার চেষ্টাও করেননি। মাসখানেক পরে কলকাতার একটা ঠিকানা পেলেন। জুনিফার কলকাতায় রয়েছে। সেই থেকেই লুসি সান্যালের নামে টাকা গিয়েছে মাসে মাসে 300 করে। অনেকগুলো বছর তারপর পার হয়ে গিয়েছিল। বিরাজ টাকা পাঠানো বন্ধ করেননি। নিয়মিত মাসে মাসে টাকা পাঠিয়ে গিয়েছেন। তারপর একদিন কলকাতায় ফিরে পঙ্গু অবস্থায় হঠাৎ কি খেয়াল হলো, মাধবকে লুসির কলকাতার ঠিকানায় তার খোঁজ নিতে পাঠালেন। কিন্তু মাধব সন্ধ্যায় ফিরে এসে যা বলল, তাতে তিনি রীতিমতো বিস্মিতই হলেন। লুসি বা জুনিফার নামে নাকি ওই ঠিকানায় কেউ নেই, কেউ থাকে না। সে কি রে, ভালো করে খোঁজ নিয়েছিলি তো? আগে ফিরিঙ্গি পাড়া একটা মস্ত বড় পুরনো ফ্ল্যাট বাড়ি, যে ঠিকানা দিয়েছিলেন সেটা। ওই নামের খোঁজ করতে এক বুড়ি মেমসাহেব বের হয়ে এলো। সে বললে তারা নাকি অনেক দিন আগেই ও বাসা ছেড়ে চলে গিয়েছে। চলে গিয়েছে? হ্যাঁ, বছর 4 আগে মেয়ে চলে যায়। তারপর তার মা বছর 2 হলো চলে গিয়েছে। তবে প্রত্যেক মাসে ওই মা এসে নাকি ওই বুড়ির কাছ থেকে চেকটা নিয়ে যায়। তা সে বুড়ি জানে না তাদের এখনকার ঠিকানা? না, বুড়ি বলতে পারলো না। ঠিক আছে, তুই যা। মাধব চলে গেল। পরের দিনই ব্যাংকে একটা চিঠি দিয়ে বিরাজ ইনস্ট্রাকশন দিলেন যে ঠিকানায় মাসে মাসে চেক যেত, সেখানে আর চেক পাঠাতে হবে না। বিরাজ ভেবেছিলেন চেক পাঠানো বন্ধ হলে হয়তো জুনিফার বা লুসি শেষ পর্যন্ত তার কলকাতার ঝাউতলা বাড়িতে এসে খোঁজ করবে। কিন্তু 2 মাস চলে গেল, কেউ এলো না। তারপরই হঠাৎ একদিন ধীরাজের আকস্মিক মৃত্যু সংবাদটা পেলেন বিরাজ। বিরাজমোহন বাসবিকে গিয়ে নিয়ে এলেন। লুসির বা জুনিফারের এই এতগুলো বছরে আর কোনো খবরই পাননি। ক্রমশ তাদের কথা বুঝি ভুলেই গিয়েছিলেন। তারপর একদিন ওই বাসবের মৃত্যু। বাসবের মৃত্যুর 3-4 পরে সন্ধ্যার দিকে নিজের ঘরে পেগ নিয়ে বসেছেন বিরাজ। মাধব এসে ঘরে ঢুকল। সাহেব। কি? এক বোরখা পরা মুসলমান মহিলা এসেছেন, আপনার সঙ্গে দেখা করতে চান। বোরখা পরা মুসলমান মহিলা? হ্যাঁ সাহেব। বিস্মিত হয়ে ভাবেন বিরাজ, কে আবার তার সঙ্গে বোরখা পরা মুসলমান মহিলা এলো দেখা করতে? এমন কাউকে জানেন বলেও তো মনে পড়ছে না। মাধব আবার প্রশ্ন করে, কি বলবো সাহেব? যা পাঠিয়ে দে। এই ঘরে? হ্যাঁ। একটু পরেই মাধবের পিছনে পিছনে কালো রেশমি বোরখায় আবৃত এক নারী তার ঘরের মধ্যে এসে ঢুকল। কোথা থেকে আসছেন আপনি? আমার সঙ্গে আপনার কি দরকার বলুন তো? বিরাজ প্রশ্ন করেন। আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আপনার চাকরকে ঘর থেকে যেতে বলুন। মাধবের দিকে তাকালেন বিরাজ। মাধব ঘর ছেড়ে চলে গেল। বলুন। নারী মূর্তি এগিয়ে গিয়ে ঘরের দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিল। দরজা বন্ধ করলেন কেন? আমাদের কথার মাঝে কেউ এসে পড়ে আমি চাই না। বলতে বলতে এগিয়ে গিয়ে সামনের একটা চেয়ার টেনে নিয়ে বসলো এবং বসেই সে মুখ থেকে বোরখাটা তুলে দিল। বোরখা তোলার সঙ্গে সঙ্গেই যেন বিরাজ ভূত দেখার মতো চমকে ওঠেন। এ কি? কে? কাকে তিনি দেখছেন? বিরাজ কি জেগে আছেন না ঘুমিয়ে আছেন? বিরাজ একেবারে অভিভূত, বোবা। তার অজ্ঞাতেই যেন কণ্ঠ হতে অর্ধস্ফুটভাবে উচ্চারিত হলো, বাসবি। মেয়েটি তখন বললে, আমি জানি ভুল আপনি করবেন। আপনার বাড়ির আর সকলেই হয়তো ভুল করবে, তাই বোরখায় ঢেকে এসেছি নিজেকে। আমি বাসবি নই। আশ্চর্য, অবিকল তুমি যেন বাসবি। বিরাজ এবারে বললেন,
হ্যাঁ, একই রকম দেখতে আমরা। আমি নিজেও মাস কয়েক আগে মার্কেটে দূর থেকে বাসবিকে দেখে আপনার মতো আশ্চর্য হয়ে গিয়েছিলাম। তারপর খোঁজ করতে গিয়ে জানতে পারলাম ব্যাপারটা। কে তুমি? আমি লুসি। লুসি? হ্যাঁ, বাসবির যমজ বোন আমি। বাসবির যমজ বোন? হ্যাঁ, কিন্তু সে তো আমাকে বলেনি যে তার কোনো যমজ বোন ছিল। তাছাড়া এখানে আসবার পর আমাকে ধীরাজ যে চিঠি লিখেছিল তার মধ্যেও তো সেরকম কোনো কথা সে লেখেনি। লেখেনি? না, অবশ্যই সে চিঠিতে তার মেয়ে বাসবির কথাও কিছু লেখেনি। তোমার কথা অবশ্যই জানতাম আমি, ভেবেছিলাম তোমরা দুই বোন। কিন্তু আমাদের মা, তিনিও আপনাকে কিছু জানাননি? না। তারপর একটু থেমে বিরাজ বললেন, আশ্চর্য রকমের মিল তোমাদের মধ্যে। বাসবি যদি কয়েকদিন আগে মারা না যেত, হয়তো বাসবি বলেই তোমাকে আমি মনে করতাম। কিন্তু আমরা দুই যমজ বোনই জন্মেছিলাম, রুসি আর লুসি। মা আমাদের নাম রেখেছিলেন। বাবা ডাকতেন অবশ্যই আমাদের ছোটবেলায় দুই বোনকে অন্য নামে, বাসবি ও মানসী। তারপর একটু থেমে লুসি বললে, মা যখন বাবাকে ছেড়ে চলে যান তখন আমাকে সঙ্গে নিয়ে যান, আর বাসবি বাবার কাছে থাকে। প্রমাণ? প্রমাণ? হ্যাঁ, তুমি যে বাসবিরই যমজ বোন। আছে। আছে, কি প্রমাণ? লুসি তখন জামার ভিতর থেকে একটা খাম টেনে বার করলো। খামের ভিতর থেকে বের করলো একটা অনেকদিন আগেকার লালচে হয়ে যাওয়া ফটো। ফটোটা বিরাজের দিকে এগিয়ে দিতে দিতে লুসি বললে, এই ফটোটা দেখুন। এটা ছাড়া আর কোনো প্রমাণ আপাতত আমার কাছে নেই। প্রমাণ দেবার মতো আর কিছু আমার নেই। ফটোটা মার অ্যালবাম থেকে একদিন আমি খুলে নিয়েছিলাম, মা জানতো না। ফটোটা হাতে নিলেন বিরাজ। ফটোর মধ্যে জুনিফারকে চিনতে কষ্ট হয় না বিরাজের। জুনিফারের কোলে বসে দুটি ডলের মতো মেয়ে, খুব শিশু বয়সের ফটো। বছরখানেক হবে হয়তো তখন ওদের বয়স। সেই 1 বছরের ফটো দেখে আজকের তরুণী বাসবি বা লুসিকে চেনা বেশ অসম্ভব বলাও চলে এক প্রকার। তবে জুনিফারকে চেনা যাচ্ছে ঠিকই। অনেকক্ষণ ধরে তবু দেখলেন ফটোটা বিরাজ। তারপর ফটোটা নিঃশব্দে লুসির হাতে ফিরিয়ে দিলেন এক সময়। লুসি ফটোটা আবার খামের মধ্যে ভরে জামার মধ্যে ঢুকিয়ে রাখল। বিশ্বাস হয়েছে এখন আপনার জ্যাঠামণি যে আমরা যমজ বোন ছিলাম? লুসি প্রশ্ন করেন। লুসির প্রশ্নের জবাব না দিয়ে অন্য প্রসঙ্গে চলে গেলেন বিরাজমোহন। মৃদু গলায় প্রশ্ন করলেন এবারে, তোমার মা জুনিফার কোথায়? লুসি কোনো জবাব দেয় না, মাথাটা নিচু করে থাকে। জানো না? সে বেঁচে আছে কিনা তাও জানতাম না দুদিন আগে পর্যন্ত, কারণ দীর্ঘ 11 বছর তার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়নি। সে কোথায় কিভাবে আছে, বেঁচে কি মরে, তাও জানতাম না। তুমি তাহলে এতদিন কোথায় ছিলে? বেলঘড়িয়ায় আমি ছিলাম কিছুদিন আগে পর্যন্ত। বেলঘড়িয়ায়? হ্যাঁ, সেখানে সেন্ট মেরিস নামে যে কনভেন্টটা আছে সেখানেই মানুষ হয়েছি আমি, আপনারই দয়ায় অনুগ্রহের অর্থে। পাশ করে সেখানেই আমি চাকরি পাই টিচারের। বিরাজ আবার কিছুক্ষণ চুপ করে রইলেন। অতঃপর কি বলবেন, কি বলা উচিত যেন কিছুই বুঝতে পারেন না। লুসি কোনো কথা বলে না, চুপ করে বসে থাকে। কেন এসেছো তুমি আমার সঙ্গে দেখা করতে? বাসই মরে গিয়েছে, তাই কি আমার সম্পত্তির লোভে এসেছো? লুসি হাসল। না। তবে? লুসি বললে, আপনার সম্পত্তির উপরে আমার কোনো লোভ নেই জ্যাঠামণি। এখানে আজ আসতেও পারতাম না, যদি না সেদিন হঠাৎ অবিকল ঠিক আমারই মতো দেখতে বাসবিকে মার্কেটে দেখে চমকে উঠে তার খোঁজ করতে গিয়ে আপনার এই বর্তমান ঠিকানা জানতে পারলাম। আপনার দয়া না পেলে আমি বাঁচতাম না, আপনার দয়ায় বেঁচেছি। যা পাই টিচারি করে আমার তো তার স্বচ্ছন্দেই কেটে যায়। তবে কেন এসেছো? বলবো বলেই তো এসেছি সে কথাটা। বাসবের মৃত্যু সংবাদ তুমি কবে পেয়েছ? সংবাদপত্রে পরের দিনই। তা কেন এসেছো বলো তো? দীর্ঘ 11 বছর পরে গতকাল সন্ধ্যায় মার সঙ্গে আমার আবার দেখা হয়েছে। তোমার মা জুনিফার আজও বেঁচে আছে তাহলে? হ্যাঁ, বেঁচে আছে বটে, তবে তাকে বাঁচা না বলাই ভালো। কেন? মার কথা সন্তান আমি বলতে লজ্জা হচ্ছে। বলতে বলতে একটু চুপ করে থেকে লুসি পুনরায় বলতে থাকে, মা বরাবরই জ্ঞান হওয়া অবধি দেখছি যেমন উশৃঙ্খল তেমনি লোভী।
তেমনি জঘন্য চরিত্রের। তার গর্ভে জন্মেছি ভাবতেও কথাটা আমার লজ্জা হয়। জানি না আমাদের বাবা কেমন ছিলেন। তোমাদের বাবা ছিল আদর্শ পুরুষ। সেটা পরবর্তীকালে বয়স হওয়ার পর বুঝতে শিখবার পর আমি অনুমানই করেছিলাম। আর তাইতেই হয়তো মনে হয়েছিল আমাদের মা ও বাবার মধ্যে সেপারেশন হয়ে গিয়েছিল বোধহয় মার চরিত্রের জন্যই। কোনো স্বামীর পক্ষেই অমন স্ত্রীকে নিয়ে ঘর করা সম্ভবপর নয়। লুসি থামল। বিরাট চুপ করে থাকেন কিছুক্ষণ। তারপর এক সময় আবার প্রশ্ন করেন, তোমার মা এখন কোথায়? কলকাতাতেই আছে। আপনি তাকে কতটুকু জানেন জানি না। মেয়ে মানুষ যে অত মদ খেতে পারে মাকে না দেখলে কোনোদিনই আমি বিশ্বাস করতে পারতাম না। আপনার প্রেরিত অর্থ সব আপনার নির্দেশ অনুযায়ী আমার কনভেন্টের প্রিন্সিপালের হাতেই যেত। মা তার থেকে কোনোদিন একটা কপরদকও পায়নি। প্রিন্সিপাল দিতেন না। ব্যাংকের সেই নির্দেশই ছিল। আমার জন্য যা ব্যয় হতো তা বাদে বাকিটা প্রিন্সিপাল আমার নামে ডাকঘরে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলে প্রতি মাসে নিয়মিতভাবে জমা দিয়ে দিতেন। অথচ মার একদিনও মদ্যপান না করলে চলতো না। তাই উপার্জনের সহজ পথটাই সে বেছে নিয়েছিল। বিরাট চেয়ে থাকেন লুসির মুখের দিকে। লুসি বলতে থাকে, দেহ বেচে মা অর্থ উপার্জন করত। কি পেত তা জানি না, তবে যা পেত তার সবটাই বোধহয় মদে খরচ হয়ে যেত বলতে গেলে। অভাব অনটন ক্রমশ বাড়ছিল সংসারে। বাড়িতে প্রতি রাত্রে মানুষ আসতো, হই হল্লা মদ্যপান চলত। তখন বয়স আমার 13-14 হবে। ক্রমশ অসহ্য হয়ে উঠল সে বাড়িতে থাকা। তখন একদিন প্রিন্সিপালকে গিয়ে বলি আমাকে হোস্টেলে স্থান দেওয়ার জন্য। প্রিন্সিপাল প্রথমটায় রাজি হননি। পরে আমার সব কথা শুনে আমাকে হোস্টেলে নিয়ে নিলেন। বাসায় আর আমি ফিরে গেলাম না একদিন স্কুল থেকে। জুনিফার, তোমার মা আপত্তি করেনি? করেছিল বইকি, কিন্তু প্রিন্সিপাল মাকে আমার সঙ্গে দেখা করতে দেননি কখনো। দিনের পর দিন কনভেন্টে গিয়ে তাকে শুনেছি ফিরে আসতে হয়েছে। তোমার মায়ের উচ্ছৃঙ্খল ও মদ্যপানের ব্যাপারটাই কি তাকে ছেড়ে যাওয়ার তোমার একমাত্র কারণ? না, আরও কারণ ছিল। আপনার কাছে আর কিছু গোপন করব না। আমি যেদিন জানতে পেরেছিলাম। লুসি বলতে বলতে থেমে গেল হঠাৎ। কি জানতে পেরেছিলে? লুসি মাথা নিচু করে বললে, দীর্ঘদিন ধরে শরীরের উপর অত্যাচার করে করে সারা রাত মদ্যপান, তার ফলে ঠিক যা হবার তাই হয়েছিল। শরীরে তার ভাঙন ধরেছিল অনেকদিন থেকেই। কোনো পুরুষকে আকর্ষণ করবার মতো তার দেহে আর কিছুই প্রায় অবশিষ্ট ছিল না। তাছাড়া নানা ব্যাধি দেখা দিয়েছিল তার শরীরে। উপার্জনটা ক্রমশই কমে আসছিল দিন দিন। তখনই সে মনে মনে স্থির করে, আমাকে দিয়ে। বলো কি, তোমাকে দিয়ে? হ্যাঁ, আপনিই বলুন। তারপর কোন ভরসায় কোন সাহসে সেখানে আমি থাকতে পারি? নিজের মাই যখন লোভের আগুনে তার নিজের সন্তানকে ইন্ধন দেবার মতলব করছে। বিরাট চুপ করে রইলেন। লুসি আবার বলতে লাগলো, তখনও কিন্তু আমি জানি না আমার পড়াশোনার সকল কিছু খরচ কিভাবে চলছে। তাই প্রিন্সিপাল দয়া করে আমাকে কনভেন্ট বোর্ডিংয়ে স্থান দিলেও ভয় ছিল মনে। প্রিন্সিপাল কতদিন আর আমার ভার বহন করবেন? হয়তো স্কুল ফাইনালটা পাস করবার সঙ্গে সঙ্গেই আমাকে কনভেন্ট বোর্ডিং ছাড়তে হবে। তবু যে কদিন আশ্রয় পাই সেই ভেবে প্রাণপণে পরীক্ষার জন্য প্রস্তুত হতে লাগলাম। পরীক্ষাও দিলাম। পরীক্ষার পর আমার দিবারাত্রি এক চিন্তা হলো, এইবার কি করব, কোথায় যাব? শেষ পর্যন্ত কি তাহলে আমার মার খপ্পরে গিয়ে পড়তে হবে আমাকে? তাই যদি হয়তো আমাকে শেষ পর্যন্ত আত্মহত্যাই করতে হতো। কথা বলতে বলতে থেমে গেল লুসি। কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর আবার শুরু করলো বলতে। তারপর পরীক্ষার ফল বেরোলো যেদিন, তার পরের দিন প্রিন্সিপাল তার ঘরে আমাকে ডেকে পাঠালেন। জিজ্ঞাসা করলেন এবার আমি কি পড়তে চাই। বললাম, কেমন করে পড়বো, কে আমাকে পড়াবে? প্রিন্সিপাল বললেন, সেই জন্য তোমায় ভাবতে হবে না। যার খরচে তুমি এতদিন পড়ে এসেছো তিনিই পড়াবেন। বললাম, আপনার কথা তো ঠিক আমি বুঝতে পারছি না মাদার। আমার খরচ কি আমার মাই দিতেন? না। প্রিন্সিপাল বললেন, না, কলকাতার একটা বড় ব্যাংক থেকে প্রতি মাসে তোমার খরচ আসে। ব্যাংক থেকে? হ্যাঁ, একজন তোমার সব খরচ চালান। জিজ্ঞাসা করলাম, কে তিনি? প্রিন্সিপাল বললেন, জানি না, ব্যাংকও জানায় না। লুসি একটু থেমে আবার বলতে লাগলো, তখন কি জানি যে সে আপনি? আপনারই দয়ায় আমি মানুষ হচ্ছি।
আপনারই দয়ায় আমি পথে ভেসে যাইনি, চরম লজ্জা ও দুর্ভাগ্যের মধ্যে আমাকে তলিয়ে যেতে হয়নি। কবে তুমি জানলে, শুধালেন বিরাজ, যে আমি টাকা পাঠাতাম? আপনি ব্যাংকে টাকা পাঠানো বন্ধ করার নির্দেশ দেওয়ার পর। তখন আমি বিএ পাস করেছি, কিন্তু চাকরি হয়নি। এমএটা পড়বো ভাবছি মনে মনে, ওই সময় হঠাৎ একদিন ব্যাংক জানালো আর টাকা পাঠানো হবে না। নিজেই গেলাম সেদিন ব্যাংকে। ব্যাংকের ম্যানেজারের কাছেই শুনলাম আপনার নাম, কিন্তু তখনও জানি না আপনি কলকাতায় এসেছেন। তাছাড়া ব্যাংক আপনার নামই বলেছিল। আপনার সাথে আমার কি সম্পর্ক, কোথায় থাকেন, কিছু জানায়নি। আমার সঙ্গে তোমার যে কোনো সম্পর্ক আছে তুমি জানলে কি করে? গতকাল মার মুখেই প্রথম। জুনিফার বললে তোমাকে? হ্যাঁ। কি বললে? বললে বাসবের মৃত্যুর পর আমি বর্তমানে আপনার সব সম্পত্তির একমাত্র উত্তরাধিকারিণী, এবং সব যাতে আমি পাই সে ব্যবস্থা নাকি মাই করবে, নচেত আপনি নাকি আমাকে কিছু নাও দিতে পারেন। বিরাজ শুধালেন ওই সময়, আমি রাজি না হলে তার কথায় কি করবে সে কিছু বলেছিল? না, জানি না কি মতলব সে করেছে মনে মনে। তবে তার কথাবার্তা শুনে মনে হলো কোনো একটা মতলব তার মাথায় এসেছে, আর তাই আপনার কাছে আসতে আমি বাধ্য হয়েছি। কিরকম? আমি তো আমার মাকে জানি, স্বার্থের জন্য নিজের সে সব কিছু করতে পারে, সব রকম জঘন্য কাজই সে করতে পারে। কোথায় কত নিচে যে সে নামতে পারে তা আমি জানি। তাই আপনাকে আমি সাবধান করে দিতে এসেছি। তাতে তোমার লাভ কি? লুসি তাকালো বিরাজমোহনের মুখের দিকে, তারপর বললে, লাভ? হ্যাঁ, তোমার কি লাভ তাতে? বরং তোমার তো ক্ষতি। আপনার সব পরিচয় পাবার পর আপনার কোনো ক্ষতি কেউ করে আমি চাই না, হতে দেব না তা আমি। তাছাড়া কারো কোনো সম্পত্তির উপরেও আমার কোনো লোভ নেই, আমার প্রয়োজনও নেই। চাও না তুমি কিছু? না। কেন? আমাকে তো আপনি মানুষ করেই দিয়েছেন, লেখাপড়া শিখেছি, চাকরিও একটা করছি, আমার আর কোনো প্রয়োজন নেই তো। তাছাড়া বলতে গিয়েও যেন বলতে পারে না লুসি, ইতস্তত করে থেমে যায়। থামলে কেন, বলো কি বলতে চাইছিলে। যাকে আপনি জীবনে কখনো দেখেননি, একমাত্র জন্মসূত্রে আপনার সঙ্গে একটা পরিচয় মাত্র, তার দাবি তো কিছু থাকতে পারে না। বলতে বলতে কথাগুলো শেষের দিকে লুসি মুখটা ফিরিয়ে নিল, কেননা বিরাজ তীক্ষ্ণ অন্তর্ভেদী দৃষ্টিতে যেন ওর দিকে তাকিয়েছিলেন। ঢং ঢং করে ওই সময় ঘড়িতে রাত 10টা বাজল। ঘড়ির শব্দে যেন চমকে ওঠেন বিরাজ। অনেক রাত হয়ে গিয়েছে। সাধারণত ওই সময়ের মধ্যে তিনি খেয়ে দিয়ে শুয়ে পড়েন। অনেক রাত হলো, বলতে বলতে উঠে দাঁড়ালো লুসি। আমি যাই। কথাটা বলে এগিয়ে এসে পায়ে ধুলো নিল লুসি বিরাজের। এখন তুমি সেই তোমাদের কনভেন্টের বোর্ডিংয়েই আছো তো, তাই না? বিরাজ শুধালেন। না, কয়েক মাস আগে বোর্ডিং থেকে আমি চলে এসেছি। কনভেন্টের বোর্ডিংয়ে থাকো না কেন? সেখানকার চাকরি আমি ছেড়ে দিয়েছি। কোথায় তাহলে এখন চাকরি করো? ওই ওদেরই আর একটা স্কুলে, বেলেঘাটায় স্কুলটা। মানে কলকাতায়? হ্যাঁ, এখানকার স্কুলে টিচারদের থাকবার কোনো ব্যবস্থা নেই, তাই অন্যত্র বাসা নিয়ে আমি থাকি। কোথায়? ভবানীপুরে কালীঘাট অঞ্চলে আমার এক বান্ধবীর সঙ্গে, সেও ওই স্কুলেরই টিচার, তার সঙ্গেই থাকি। তোমার মা সেখানে গিয়েছিল? হ্যাঁ, কনভেন্টে থাকলে দেখা করতে পারতো না। তোমার কালীঘাটের বাসার ঠিকানা সে জানলে কি করে? বোধহয় তোমাদের কনভেন্টের মাদারের কাছে সন্ধান নিয়ে। মনে হয় না, কারণ মাদারকে আমি বলে এসেছিলাম কাউকে আমার ঠিকানা না দিতে। মাদার নিশ্চয়ই দেননি। তবে আমার মনে হয়। কি? বর্তমানে যে লোকটার আশ্রয় মা আছে, সেই হয়তো আমার বর্তমান ঠিকানা খোঁজ করে বের করেছে। কে সে, কি তার নাম? যাতে অ্যাংলো ইন্ডিয়ান, কি নাম তার জানি না। তার বয়স কত হবে? তা প্রায় 50-এর কাছাকাছি। তুমি তাকে দেখেছো? হ্যাঁ, মা আর সেই লোকটাই তো কাল আমার সঙ্গে দেখা করতে এসেছিল। বান্ধবীটি কিছুদিন অসুস্থ, হাসপাতালে আছে, আমি একা ছিলাম। তাহলে আমি এবার যাই। লুসি বোধ করি অতঃপর ঘর ছেড়ে যাবার জন্যই দরজার দিকে এগিয়ে যায়। হঠাৎ বিরাজ ডাকলেন, শোনো। লুসি ফিরে দাঁড়ালো। ইচ্ছে করলে তুমি আমার এখানে এসে থাকতে পারো, থাকবে? লুসির সঙ্গে কথা বলতে বলতে কেমন যেন নিজের অজ্ঞাতেই একটা মমতা বোধ করছিলেন বিরাজ। মনে হচ্ছিল মেয়েটা সত্যিই বড় দুর্ভাগিনী, অসহায়। ছোটবেলায় বাপের কাছ থেকে ওকে ছিনিয়ে নিয়ে গিয়েছে। যে ছিনিয়ে নিয়ে গিয়েছিল, যদিও সে ওর মা, তা হলেও কোনোদিন তার এতটুকু স্নেহ ও পায়নি।
লুসি মৃদু গলায় বললে, না। থাকতে চাও না এখানে? না। কেন? আপনি তো আমাকে চেনেন না, জানেন না। আমার স্বভাব চরিত্র কিছুই আপনার জানা নেই। তাছাড়া আপনাকে তো আমি বলেছি আমার কোনো অভাব অভিযোগ নেই। আমি যাই, সাবধানে থাকবেন। বিরাজ আর কোনো কথা বললেন না। লুসি বোরখাটা মুখের ওপর টেনে দিয়ে দরজা খুলে ঘর থেকে বের হয়ে গেল। বিরাজ যেমন বসেছিলেন তেমনি বসে রইলেন। একটু পরে মাধব এসে ঘরে ঢুকল। সাহেব। কি রে? আপনার খাবার অনেক দেরি হয়ে গেল, খানা টেবিলে বাবুর্চিকে দিতে বলবো? হ্যাঁ, বল দিতে। মাধব চলে গেল। সামনে টেবিলের উপর রক্ষিত মদের গ্লাসটার দিকে তাকালেন বিরাজ। বার দুই গ্লাসে চুমুক দিয়েছিলেন মাত্র। গ্লাসটা ভর্তিই রয়েছে এখনো। কেন যেন গ্লাস আর ছুতে ইচ্ছা করে না বিরাজের। উঠে দাঁড়ালেন। পাশ থেকে ক্রাশটা টেনে নিয়ে দুহাতে সামান্য কিছু খেলেন সে রাত্রে বিরাজ। সে রাত্রে বিনিদ্র শয্যায় শুয়ে শুয়ে মনে হচ্ছিল বিরাজের বহু বছর আগে এক রাত্রে তিনি হঠাৎ মদ্যপান শুরু করেছিলেন। তারপর এতগুলো বছর এমন একটা দিন যায়নি তিনি মদ্যপান করেননি। আজ সেই মদ যেন তার আর ছুতেও ইচ্ছা করল না। ঘুম কিন্তু এলো না। জুনিফারের কথাই বারবার বিরাজের মনে পড়ছিল। শুধু ক্ষণিক মোহ বা চোখের আকর্ষণ নয়, সত্যি জুনিফারকে দুদিনে সামান্য পরিচয় ভালোবেসেছিলেন বুঝি, নচেত জীবনে তাকে কোনোদিনই ভুলতে পারলেন না কেন? একটা দিনের জন্য কি তিনি জুনিফারকে ভুলতে পেরেছেন? না, পারেননি। যেভাবে জুনিফার শেষ পর্যন্ত তাকে প্রতারণা করেছিল, তাতে করে জুনিফারের প্রতি চরম ঘৃণা ও বৃতৃষ্ণা আসাই তো উচিত। তবু কেন তা এলো না? বরং কোথায় মনের এক তন্ত্রীতে সেই অবধি আজও কি এক বিচিত্র অনুভূতি প্রিয় একটা সুরের মতো গুনগুনিয়ে চলেছে। লুসিকে মানুষ করবার দায়িত্ব যে তিনি নিজের স্কন্ধে তুলে নিয়েছিলেন, সেই লুসির প্রতি কোনো মমত্ববোধ নয় বা কোনো কর্তব্যের তাগিদও নয়। সেও ওই জুনিফারকে ঘিরে তার মনের মধ্যে যে কোমল স্থানটি ছিল তারই তাগিদে, তারই প্রেরণায়। সারাটা রাত প্রায় বিনিদ্র কাটিয়ে রাত 4টে নাগাদ শয্যা থেকে উঠে পড়লেন বিরাজ। হাত মুখ ধুয়ে বসবার ঘরে এসে বসতেই মাধব কফির কাপ নিয়ে এসে সামনে রাখল। মাধব কাপটা পাশে নামিয়ে রেখে চলে যাচ্ছিল। বিরাজ ডাকলেন, মাধব। সাহেব। চুরুটের বক্স থেকে একটা চুরুট আর ম্যাচটা দিয়ে যেত। মাধব চলে গেল ও একটু পরে চুরুট ও ম্যাচটা নামিয়ে রেখে গেল টেবিলের উপর সামনে। বিরাজ সাধারণত ধূমপান করেন না। কদাচিৎ কখনো মাধব দেখেছে তাকে ধূমপান করতে। আর তখনই মনে হয়েছে মাধবের সাহেব যেন কেমন চিন্তিত, অন্যমনস্ক। কাল সন্ধ্যায় বোরখায় ঢাকা কি একজন মেয়ে মানুষ সাহেবের সঙ্গে দেখা করতে এলো। তারপর প্রায় 2 ঘন্টারও বেশি সময় তারা ঘরের দরজা এঁটে কিসব কথাবার্তা বলল। মেয়েটি চলে গেল। সেই থেকেই সাহেবকে যেন কেমন অন্যমনস্ক চিন্তিত দেখছে মাধব। মদ্যপান করলেন না, রাত্রে ভালো করে খেলেন না। কে জানে কে মেয়েটি, কি জন্য কোথা থেকেই বা সাহেবের সঙ্গে দেখা করতে এসেছিল কে জানে। মাধব ঘর থেকে চলে যাবার পরও বিরাজ অনেকক্ষণ সামনের বাগানের অন্ধকারের দিকে চেয়ে বসে রইলেন। কফির কাপ ঠান্ডা হয়ে গেল, স্পর্শ করলেন না। হাতের চুরুট হাতেই নিঃশ্বাসে পড়তে লাগলো। জুনিফার। লুসি বলে গেল তার নাকি আজ চরম দুর্দিন। আর তাই হয়তো কোনো মতলব এঁটেছে মনে মনে লুসির সাহায্যে তার সম্পত্তিটা বাগিয়ে নিয়ে ভোগ করবার। আশ্চর্য! ক্ষুরাক্ষরে কোনোদিন জানতে পারেননি বাসুবিরার যমজ বোন জন্মেছিল। ধীরাজ যে শেষ চিঠিটা তিনি কলকাতায় আসার মাস কয়েক বাদে লিখেছিল, সেই চিঠির মধ্যেও কোনো সেরকম ইঙ্গিত পর্যন্ত ছিল না। চিঠিটা অবশ্যই সংক্ষিপ্ত ছিল। চিঠিটা আজও আছে, নষ্ট করে ফেলেননি। ক্রাচে ভর করে উঠে দাঁড়িয়ে ঘরের আলোটা জ্বালালেন বিরাজ। তারপর পাশের লাইব্রেরি ঘরে গিয়ে ঢুকলেন। সে ঘরের আলো জ্বালালেন। অনেকগুলো আলমারি ঘরে, বইয়ে একেবারে ঠাসা। একটা আলমারির সামনে এসে আলমারির থেকে শরৎচন্দ্রের গ্রন্থাবলীটা টেনে বের করলেন। 3য় ভাগ। সেটার মাঝামাঝি পাতা ওল্টাতেই একটা খাম দেখা গেল। খামের ভিতর থেকে চিঠি একটা বের করলেন, ধীরাজের শেষ চিঠি। দাদা, বঙ্কিমের মুখে শুনলাম তুমি দেশ থেকে পার্মানেন্টলি চলে এসে কলকাতায় ঝাউতলার বর্তমান ঠিকানায় একটা বাড়ি কিনে বাস করছো। কত বছর তোমাকে দেখিনি। মনে আছে আজ আমার মা যখন হঠাৎ মারা গেলেন, আমি তখন ছোট, 8 বছরের বালক। তুমি আমাকে সর্বদা সঙ্গে করে ফিরতে, রাত্রে একেবারে বুকের কাছে নিয়ে শুতে, কাঁদলে চোখের জল মুছিয়ে দিতে, বলতে মা নেই তো কি হয়েছে রে, আমি তো আছি। সেই তুমি হঠাৎ একদিন কোথায় চলে গেলে। রাত্রে বিছানায় শুয়ে শুয়ে কত কেঁদেছি তোমার জন্য। তারপর কত বছর পরে দেখা হলো।
আর কি দুর্ভাগ্য, সেই সময় তোমার আমার মধ্যে জুনিফার এসে দাঁড়ালো। তুমি জানতে না আমি জুনিফারকে কত ভালোবাসতাম। তাই আমি যখন জানতে পারলাম জুনিফারকে তুমি বিয়ে করবে বলে স্থির করেছো, ইচ্ছা হয়েছিল তোমাকে খুন করি। আতঙ্কে রাতারাতি সব স্থির করে জুনিফারকে বিয়ে করলাম। উফ, তখন কি জানি সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। একান্ত স্বার্থপর, লোভী, চরিত্রহীন এক নারী। দাদা, আমি বুঝতে পারছি দিন আমার শেষ হয়ে এসেছে, তাই যাবার আগে ক্ষমা চেয়ে রাখলাম। তুমি আমাকে ক্ষমা করো। আর পারো তো আমার মৃত্যু সংবাদটা পেলে, যদি পাও তাহলে আমার মৃতদেহের পাশে এসে একটিবার ডেকো সেই ছোটবেলার মতো ধীরাজ বলে। আমি ঠিক শুনতে পাবো। ইতি ধীরাজ। বারবার 3বার চিঠিটা পড়লেন ধীরাজ। তারপর চিঠিটা ভাঁজ করে খামে ভরে আবার বইটার মধ্যে রেখে আলমারিতে ঢুকিয়ে দিলেন। চিঠিটা পাওয়ার পর কতবার ভেবেছেন বনগাঁয়ে একবার যাবেন, কিন্তু যাননি। যাব করেও যাননি। তাছাড়া বিরাট জানলেনও না ধীরাজের সঙ্গে তার মেয়ে বাসবী রয়েছে। ধীরাজও তার চিঠিতে লেখেনি সে কথা। কিন্তু লোক মারফত বাসবীর কাছ থেকে তার বাপের মৃত্যু সংবাদটা পাওয়ার পর হঠাৎ কেমন যেন হয়ে গেলেন বিরাজ। সন্ধ্যার দিকে খবরটা পেয়েছিলেন। সারাটা রাত তারপর ঘুমোতে পারেননি। পরের দিন ভোরে উঠে মাধবকে বাসবীর থাকবার ব্যাপারে সব নির্দেশ দিয়ে গাড়ি নিয়ে বের হয়ে পড়েছিলেন বহু বৎসর পরে দেশের পথে। বাসবীকে গিয়ে দেখলেন সেখানে ওই প্রথম। স্বভাবতই বিরাজ অতঃপর ভেবেছিলেন ধীরাজ ও জুনিফারের হয়তো 2টি মেয়ে হয়েছিল। তাদের একজনকে জুনিফার নিয়ে চলে যাবার সময় সঙ্গে করে। অন্যজন ছিল ধীরাজের কাছে। বাসবী সেই মেয়ে। কিন্তু বাসবী ও লুসি যে যমজ বোন হতে পারে কথাটা কিন্তু একবারও তার মনে উদয় হয়নি। হওয়ারও কোনো কারণ ছিল না। আজ তাই লুসি তার সামনে দাঁড়িয়ে মুখের উপর থেকে বোরখা তুলতে হঠাৎ চমকে উঠেছিলেন তার দিকে তাকিয়ে। অবিকল বাসবী। বাসবী কোথা থেকে এলো? মাত্র কটা দিন আগে যার দেহটা পুড়ে ছাই হয়ে গিয়েছে, সে আবার কেমন করে সামনে এসে দাঁড়াতে পারে? স্বপ্ন দেখছেন না তো? কিন্তু ব্যাপারটা যে স্বপ্ন নয় আদৌ বুঝতে দেরি হলো না। নিষ্ঠুর সত্য বিহবলতার অবসান ঘটালো। ঘড়ির কাঁটাটা ঘুরে যেতে থাকে সময়ের চিহ্নিত অক্ষরগুলোর ওপর দিয়ে একে একে। শোবার সময় মিরাজের কখন পার হয়ে গিয়েছে। কখনো নিয়মের যার এতটুকু ব্যতিক্রম ঘটে না, সেই মানুষটা আজ যেন সব নিয়মের বাইরে চলে গিয়েছেন। চুপচাপ বসে থাকেন বসবার ঘরে, পুনরায় ফিরে এসে পূর্বের চেয়ারটার উপরে বিরাজমোহন। মেয়েটি, ওই লুসির কথাই ভাবছিলেন বিরাজ। মেয়েটা যা বলে গেল তা যদি সত্যি ওর মনের কথা হয়, তাহলে সে তো তার মায়ের মতো হয়নি। মেয়েটার পিছনে তার অর্থ ব্যয় করা সার্থক হয়েছে। কিন্তু তা যদি না হয় তো মেয়েটা সত্যি অভিনয় করতে পারে। কিন্তু কেন অভিনয় বা সে করে গেল কেন? ও যা বলে গেল সত্যি কি তাই? নানাভাবে নিজেকেই নিজে যেন প্রশ্ন করতে থাকেন বিরাজ। বাসবের মৃত্যুর খবরটাও সংবাদপত্রেই দেখেছে ও বলে গেল। সত্যিই কি ও কিছুই আগে জানতে পারেনি? কিন্তু একটা কথা ও বলে গেল, বাসবীকে অনুসরণ করে একদিন ও এই বাড়িটা দেখে গিয়েছিল। কেন অনুসরণ করেছিল ও বাসবীকে? কেবলমাত্র অবিকল তার মতো দেখতে বলেই কি কৌতূহলের বশে তাকে শেষ পর্যন্ত অনুসরণ করে এই বাড়ি পর্যন্ত এসেছিল? কিন্তু তারপরও কি ও চুপ করে ছিল, না বাসবী সম্পর্কে আরো খোঁজখবর নিয়েছিল? যমজ ছাড়াও তো অনেক সময় কত নিঃসম্পর্কীয় পুরুষ ও নারী অবিকল একই রকম দেখতে হয়। তাদের দেখলে হঠাৎ চমক লাগে। ব্যাপারটা তাও তো হতে পারে। লুসি হয়তো কোনো স্বার্থসিদ্ধির উদ্দেশ্যেই একটা বানানো গল্প তাকে শুনিয়ে গেল ভালো মানুষটি সেজে। বাসবীর যমজ বোন বলে পরিচয় দিয়ে নিজের। কিন্তু তখনই আবার মনে হয় জুনিফারের ফটোটা ও পেল কোথায়? ফটোটা তো আর কিছু মিথ্যা নয়। ফটোটা তো জুনিফারেরই। আচ্ছা, এমনও তো হতে পারে সবটাই জুনিফারের একটা চক্রান্ত। জুনিফারই লুসিকে তার কাছে পাঠিয়েছিল। জুনিফার জীবনে জুনিফারকে যতখানি ভালোবেসেছিলেন, তিনি ঠিক ততখানি বোধহয় ঘৃণাও করেছেন। বুকের মধ্যে তার আজও জুনিফারের প্রতি যত দুর্বলতাই থাক, ওর মুখদর্শনও আর তিনি করতে চান না। লোভী, নিষ্ঠুর, নীচ। সেদিন হয়তো জুনিফারকে হাতের কাছে পেলে হত্যাও করতে দ্বিধা করতেন না। কিন্তু লুসি যেন কি বলে গেল। আজ অশেষ দুর্গতির মধ্যে দিন কাটাচ্ছে জুনিফার। রূপ যৌবন সব গিয়েছে। ব্যাধিতে জর্জর দেহ। দুবেলা হয়তো পেট ভরে খেতেও পায় না। অন্ধকার একটা ঘরের মধ্যে কোনো মতে মাথা গুঁজে পড়ে আছে। কেমন যেন একটা অস্থিরতা বোধ করলেন বিরাজমোহন। চেয়ারটা থেকে উঠে পড়ে ঘরের মধ্যে অস্থিরভাবে পায়চারি করতে থাকেন। আশ্চর্য, যে মেয়ে মানুষটি তার সমস্ত জীবনটাকে একেবারে লক্ষ্যহীন শূন্য করে দিয়ে গেল তার চরম বিশ্বাসঘাতকতার দ্বারা,
আজ তাকে তিনি ভুলতে পারলেন না। কিন্তু কেন? কটা দিনেরই বা পরিচয় তার জরিফানের সঙ্গে। কি পেয়েছেন তিনি তার কাছ থেকে, যে তার এত বড় ভালোবাসাকে অমন করে সেদিন প্রতারণা করে গেল, চরম লজ্জা ও অপমানের মধ্যে তাকে ঠেলে দিয়ে গেল? কেনই বা আজ তাকে ভুলতে পারেন না? কেনই বা আজ তার জন্যই এই দুর্বলতা? রাত্রি ক্রমশ শেষ হয়ে আসছে। খোলা জানালা পথে দেখা যাচ্ছে অন্ধকার কেমন ফিকে হয়ে আসছে। অন্ধকারের মধ্যে ফুটে উঠছে আলো একটু একটু করে। ভুল হয়ে গেল। জুনিফারের বর্তমান ঠিকানাটা জেনে নেওয়া হলো না লুসির কাছ থেকে। লুসির বর্তমান ঠিকানাটাও তো জানলেন না। ভবানীপুর কালীঘাট অঞ্চলে একটা বাসা নিয়ে সে থাকে তার এক বান্ধবীর সঙ্গে। লুসিকে যে খুঁজে বের করবেন তারও পথ নেই। অথচ লুসিকে আজ তার মনে হচ্ছে কেন যেন বিশেষ প্রয়োজন। লুসির প্রতি তার একটা কর্তব্য আছে। লুসি অবিকল একেবারে যেন বাসবীরই প্রতিচ্ছবি। সুনীল মনে মনে স্থির করেছিল সে তার ছুটি কিছুদিন বাড়িয়ে নেবে। সেই মতো সে একটা অ্যাপ্লিকেশন লিখে আরও মাসখানেকের ছুটি চেয়ে তার বোম্বাই অফিসে লিখে দিয়েছিল। ছুটি তার স্যাংশন হয়ে যাবে সে জানে। বাসবীর হত্যাকারীকে খুঁজে তাকে বের করতেই হবে। একটা কথা সে সুহাস, অভিজিৎ, ব্রজেশ ও রঞ্জনকে বলেনি। রঞ্জনের চিঠিতে আকস্মিকভাবে বাসবীর হত্যার কথা জানবার দিন 15 আগে সে বাসবীর একটা চিঠি পেয়েছিল। বাসবীর চিঠির মধ্যে একটা কথা ছিল যেটা তার কাছে সেদিন কোনো অর্থ আছে বলে মনে না হলেও, এবং তাতে সেদিন সে কোনো গুরুত্ব না দিলেও, গত কয়েকদিন থেকে কেন যেন সেই কথাটা বারবারই তার মনে হচ্ছে। বন্ধুদের আর কাউকে খুনাক্ষরে না জানালেও বাসবী সুনীলকে কিন্তু একদিন বলেছিল ব্রজেশকে সে ভালোবাসে এবং ব্রজেশকেই সে বিয়ে করবে। সুনীল চিরদিনই একটু চাপা ও ভাবুক প্রকৃতির। দলের মধ্যে চিরদিনই সেই কম কথা বলেছে। সকলের কথা শুনেছে আর মৃদু হেসেছে। বাসবী তার মনে রং ধরিয়েছিল এবং ক্রমশ সেই রং তার নিজের অজ্ঞাতেই বুঝি গাঢ় হয়ে উঠেছিল। কিন্তু দলের প্রত্যেকেই জানত ও ধরেই নিয়েছিল এক প্রকার বাসবী ভালোবাসে রঞ্জনকেই। তাই তার নিজের মনের কথা কাউকে কোনোদিন জানতে দেয়নি। বোম্বেতে চাকরি পেয়ে যাওয়ার আগে হঠাৎ একদিন এক দুর্বল মুহূর্তে কথাটা প্রকাশ হয়ে পড়েছিল। তীক্ষ্ণ বুদ্ধি মেয়ে বাসবী কথাটা শোনার সঙ্গে সঙ্গেই গম্ভীর হয়ে গিয়েছিল। কিন্তু সুনীল স্পষ্টপষ্টি একটা জবাব পাওয়ার জন্য বলেছিল, যদিও আমি জানি বাসবী, রঞ্জনকেই আমাদের মধ্যে তুমি পছন্দ করো, ভালোবাসো। না, মৃদু কণ্ঠে জবাব দিয়েছিল বাসবী। কি না? তোমাদের ধারণা ভুল। ভুল? হ্যাঁ, রঞ্জনকে সে চোখে আমি কখনো দেখিনি। কিন্তু রঞ্জন, জানি। তবে? কি তবে? রঞ্জনের ভুলটা তুমি আজও ভেঙে দাওনি কেন? হয়তো প্রয়োজন বোধ করিনি বলি। প্রয়োজন বোধ করনি? না, সত্য তো চিরদিন গোপন থাকে না, থাকতেও পারে না। তারও ভুল ভেঙে যাবে। অতঃপর সুনীল কিছুক্ষণ চুপ করে থেকে বসেছিল। তাহলে আমার প্রস্তাবে সম্মত হতেই বা তোমার দ্বিধা কোথায় বাসবী? সুনীল, তা সম্ভব নয়। সম্ভব নয়? না। কেন যদি বলো? একজনের সঙ্গে আমার বিয়ের কথা প্রায় ঠিক হয়ে গেছে। আমরা পরস্পরের বাগদত্তা। কে সে? কি হবে জেনে? বলো না। একদিন সব তো জানতে পারবেই। সুনীল অতঃপর আর কোনো অনুরোধ করেনি এবং তার দিন 2 পরেই সুনীল চলে গেল মুম্বাই। মাসখানেক পরে বাসবী প্রথম তাকে চিঠি দিয়েছিল। সুনীলও সে চিঠির জবাব দিয়েছিল। তারপর মধ্যে মধ্যে ওরা পরস্পরকে চিঠি দিত। শেষ চিঠিতে বাসবী লিখেছিল, আচ্ছা সুনীল, কেন বলো তো আজকাল যেন সর্বদাই আমার মনে হয় কে যেন সর্বক্ষণই ছায়ার মতো আমাকে অনুসরণ করছে। মনে হয় যেন কেউ আমাকে হত্যা করতে চায়। চিঠিটা পড়তে পড়তে হয়তো তুমি হাসছো, কিন্তু বিশ্বাস করো, সত্যিই তাই আমার মনে হয়। তাই বলছি, হঠাৎ যদি আমার মৃত্যু সংবাদ পাও, বিস্মিত হয়েও না। হ্যাঁ, ভালো কথা। তুমি সেই নামটি জানতে চেয়েছিলে না? শীঘ্রই হয়তো নামটি তোমাকে জানাতে পারবো। আমার বিয়ের সময় আসবে তো? আজ এইখানে ইতি টানলাম। তোমাদের বাসবী। আশ্চর্য, গত কদিন ধরে কেবলই সুনীলের সেই চিঠির কথাটা মনে পড়ছে। অথচ মনে হচ্ছে, তবে কি বাসবী তার দুর্ঘটনার ব্যাপারটা অনুমান করতে পেরেছিল? অনুমান তো এমনি আসে না, তার পশ্চাতে কোনো কারণ থাকে। ক্ষীণ হলেও কোনো যুক্তি থাকে। কি সে কারণ? কি সে যুক্তি? বন্ধুদের চিঠির কথাটা খুনাক্ষরেও জানেনি সুনীল। আর একটা কথা ওই সঙ্গে মনে হয় সুনীলের। একমাত্র কি সুনীলকেই কথাটা জানিয়েছিল বাসবী, না আর সকলকেও জানিয়েছিল? তা যদি জানাতো, কেউ সে কথাটা নিয়ে সেদিন কোনো রকম উচ্চবাচ্য করল না কেন? কিংবা হয়তো জানে সবাই,
কিন্তু বাসবের মৃত্যুর পর ওসব কথা আর কারো আলোচনার ইচ্ছা নেই। 3 দিন পরে, সেদিনটা ছিল রবিবার। রঞ্জনের বাসায় গিয়ে বেলা 10টা নাগাদ হাজির হলো সুনীল। রঞ্জনের মা এখনো কাশি থেকে ফেরেননি। সে একাই আছে। দোতলা 3 কামরাওয়ালা একটা ফ্ল্যাট নিয়ে রঞ্জন থাকে। সুনীল সোজা গিয়ে রঞ্জনের ঘরে প্রবেশ করল। ভৃত্যের মুখে রঞ্জন বাসাই আছে জেনে। রঞ্জন তার ঘরের মধ্যে বসে সেতারটা বাজাচ্ছিল। নিচ থেকেই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সেতারের সুরও কানে এসেছিল। সুনীলকে ঘরে ঢুকতে দেখে রঞ্জন সেতারটা নামিয়ে রাখলো একপাশে। মৃদু হেসে বললে, আয়, কাল থেকে তোর কথাই ভাবছিলাম। সুনীল একটা সোফার ওপর বসতে বসতে বললে, কেন? কি জানি, কেন জানি না। তারপরে একটু থেমে বললে, ব্রজেশের সঙ্গে ইতিমধ্যে তোর আর দেখা হয়েছিল? হ্যাঁ, 2 দিন হয়েছে। তাছাড়া আজ তো ওর সঙ্গে রাত্রের শোতে রোমিও জুলিয়েট দেখবার কথা আছে। সুহাসও হয়তো যাবে। রঞ্জন সঙ্গে সঙ্গে সুনীলের মুখের দিকে তাকায়। কয়েকটা মুহূর্ত তাকিয়ে থাকে। তারপর মৃদু কণ্ঠে বলে, ও, তুই বোম্বাই ফিরে যাচ্ছিস কবে? দেখি। কদিনের ছুটি? ভাবছি ছুটিটা এক্সটেনশন করিয়ে নেব। কেন? অনেকদিন পরে কলকাতায় এলাম, বেশ লাগছে, যেতে ইচ্ছে করছে না। বোম্বেতে ভেবেছিলাম তোর ওখানে গিয়ে উঠব। বেশ, তাই উঠিস। বেশ হবে। আচ্ছা রঞ্জন, কি, বাসুবিকে কে হত্যা করতে পারে বলতো? জানতে পারলে তো পুলিশকেই সে কথাটা জানিয়ে দিতাম। না না, আমি ঠিক তা বলিনি। মানে কাউকে তুই সন্দেহ করিস কিনা? সন্দেহ? হ্যাঁ। না। আচ্ছা রঞ্জন, তুই জানিস নিহত হবার কিছুদিন আগে থাকতেই বাসুবির মনের মধ্যে কেমন একটা ভয় ঢুকেছিল। ভয়? কিসের ভয়? জানি না ঠিক, তবে তার মনে হতো যেন কেউ তাকে সর্বদা ছায়ার মতো অনুসরণ করছে সর্বত্র। কি করে জানলি? বাসবি আমাকে চিঠিতে জানিয়েছিল। বাসবি তোকে বুঝি চিঠি দিত? হ্যাঁ, আমিও দিতাম, সেও দিত। আর কি লিখেছিল বাসবি তোকে? আমার কথা কিছু লিখেছিল? হ্যাঁ। কি লিখেছিল? সে আবার ঠিক মনে নেই। মনে নেই না বলবি না? বলতে চাস না? বাহ, বলবো না কেন? তা তোর কাউকে সন্দেহ হয় নাকি বাসবির হত্যার ব্যাপারে? কাকে সন্দেহ করব? কেন আমাকে? তোকে? কি বলছিস পাগলের মতো? কেন পারি না? হতাশ প্রেমের জ্বালায় কত প্রেমিক তো তাদের প্রেমিকাকে খুন করেছে। তেমনি আমিও তো প্রত্যাখ্যাত হয়ে তাকে হত্যা করতে পারি। কথাগুলো খুব শান্ত গলায় উচ্চারণ করে গেল বটে রঞ্জন, কিন্তু তার দু চোখের দৃষ্টির মধ্যে যেন একটা তাচ্ছিল্য ও ঘৃণা স্পষ্ট দেখতে পায় সুনীল। সুনীল প্রত্যুত্তরে ঠিক কি বলবে বুঝে উঠতে পারে না। কেমন যেন একটু থতমত খেয়েই চুপ করে থাকে, ওর মুখের দিকে চেয়ে থাকে। হঠাৎ সুনীল হেসে ফেলে। হাসতে হাসতেই বলে, যেতে দে এসব কথা। পাস্ট ইজ পাস্ট। বাসবি মরেছে, সে আর ফিরে আসবে না কখনো। তাকে ভুলে যাওয়াই ভালো। তারপরে বলে, সত্যিই কি তুই ভুলতে পেরেছিস রঞ্জন বাসবিকে? কেন পারবো না? একদম ভুলে গিয়েছি। মৃত্যুকে জিইয়ে রাখার কোনো মানেই হয় না। বস তুই, দেখি ভোলাটা কোথায় গেল, চা করতে বলি। বলতে বলতে রঞ্জন উঠে ঘর থেকে বের হয়ে গেল। সুনীল বুঝতে পারে রঞ্জন বাসবির ব্যাপারটা আদৌ আর আলোচনা করতে চায় না। যে আলোচনাটা করতে এসেছিল সে আলোচনা করা হলো না। কিন্তু সুনীলের মনে হয় রঞ্জন মুখে যাই বলুক, বাসবিকে সত্যিই সে ভালোবেসেছিল। তাই হয়তো তার মৃত্যুটা তাকে খুব বেশি আঘাত দিয়েছিল। হঠাৎ সুনীলের নজরে পড়ে সেতারটার পাশে মেঝেতে কার্পেটের উপর একটা অ্যালবাম পড়ে আছে। উঠে গিয়ে সুনীল মেঝে থেকে অ্যালবামটা তুলে নিয়ে এলো। সোফার উপরে বসে অ্যালবামটার পাতা উল্টাতে থাকে। সব বাসবির ফটো, নানা ভঙ্গিতে নানা অবস্থায় তোলা ফটো বাসবির, এবং নিচে সব তারিখ রয়েছে। শেষ তারিখটা মাত্র 2 দিন আগের। আরও একটা জিনিস নজরে পড়ে সুনীলের, প্রত্যেকটা ফটোর নিচে 2-4 লাইন করে কবিতা লেখা। রঞ্জন কবিতা লেখে সুনীল জানত, আর ফটো তোলার শখও আছে রঞ্জনের। প্রথম দিককার কবিতাগুলোতে কেবলই বাসবির প্রশস্তি। পাতা উল্টে যায় সুনীল অ্যালবামের। হঠাৎ শেষাশেষি এসে সুনীলের নজরে পড়ে কবিতার সুর যেন কেমন পাল্টে যাচ্ছে। প্রশস্তি নয় আর, রাগ, বিদ্বেষ, ঘৃণা। শেষের 2 পৃষ্ঠায় কোনো ফটো নেই, খালি। কিন্তু সেখানেও কবিতা রয়েছে, গোটা 4 কবিতা। তার একটাই লেখা, আমি জানি তোমার মৃত্যু মৃত্যু নয়, আরও কাছে পাওয়া, জীবনের নিবিড় মিলনের শুধু ছবি এঁকে যাওয়া।
তারপর শেষ পৃষ্ঠায় একটি কবিতা। আমি জানি তুমি মোরে ক্ষমা করিয়াছ, যে বেদনা দিয়েছি তোমায়, যেন তার শতগুণ মোর বেদনা। সয়েছি যে আমি, সইতে হবে আরো জীবনের বাকি কটা দিন। আমি জানি তুমি জানিয়াছ। ঘরের বাইরে বারান্দায় রঞ্জনের জুতোর শব্দ পাওয়া গেল। সুনীল অ্যালবামটা মেঝের উপর নামিয়ে রাখলো। রঞ্জন দুহাতে 2 কাপ চা নিয়ে ঘরে ঢুকলো। ভোলা হারামজাদার মা বাড়িতে নেই, সাপের 5 পা দেখেছে। নে চা নে। তুই করলি নাকি? চায়ের কাপটা হাতে নিতে নিতে সুনীল বলে, হ্যাঁ দেখ খেতে পারবি কিনা জানি না, চিনি বোধহয় কম হয়েছে। হারামজাদা চিনির পটটা যে কোথায় রেখেছে খুঁজেই পেলাম না। রঞ্জন, কি রে, শেষ তোর সঙ্গে বাসুবীর কবে দেখা হয়েছিল রে? ভ্রু কুচকে তাকালো রঞ্জন সুনীলের দিকে। কেন? না তাই জিজ্ঞাসা করছি। কেন, সে তো তোকে চিঠিতেই জানিয়েছিলাম। সে ব্যাপারের পর আর কখনো দেখা হয়নি। হ্যাঁ তারপরেই তো, হ্যাঁ সেই রকমই তো তুই লিখেছিলি বটে, মনে পড়ছে। তাহলে 1 বছরের মধ্যে আর তোদের সত্যিই দেখা সাক্ষাৎ হয়নি? না। ওরা তোকে বিয়ে নেমন্তন্ন করতে আসেনি? না। আসেনি? না মানে ব্রজেশ ফোনে বলেছিল বটে, তবে বাস্তবিক ফোনও করেনি। আশ্চর্য, চিঠি রাকে পাঠিয়ে দিয়েছিল, তবু আমি যাবো ঠিক করেছিলাম। তারপর যেন আর কথা জানে না। দুজনে চুপচাপ কিছুক্ষণ থাকেন। তারপর হঠাৎ একসময় সুনীল উঠে দাঁড়ায়। চললাম রে। চললি? হ্যাঁ অনেক বেলা হয়ে গেল। সুনীল বের হয়ে গেল। একটা কথা কিছুতেই সুনীল ভেবে পাচ্ছিল না, রঞ্জন মিথ্যা বলল কেন? গত রাত্রেই ব্রজেশের সঙ্গে কথা হচ্ছিল সুনীলের। ব্রজেশ বলেছিল বাসবী নিজে গিয়ে নাকি রঞ্জনকে তাদের বিয়ের নেমন্তন্ন করে এসেছিল। অবশ্যই ব্রজেশ যায়নি, তাও বাসবীর ইচ্ছেতেই। বাসবী বলেছিল সে একা যাবে, ব্রজেশের না যাওয়াই ভালো। ব্রজেশও আপত্তি করেনি। তবে কি বাসবী শেষ পর্যন্ত যায়নি? ব্রজেশকে এড়াবার জন্যই কি সে ব্রজেশকে নিয়ে একা যাবে বলেছিল? আচ্ছা ব্রজেশ কি জানে সেও রঞ্জন কোনো এক সময় বাসবীর কাছে বিয়ের প্রস্তাব করেছিল? বাসবী কি আর বলেনি? নিশ্চয়ই বলেছে। ব্রজেশ হয়তো সমস্ত ব্যাপারটাই জানে, কিন্তু সে কোনো উচ্চবাচ্য করেনি সে ব্যাপারে। হাউসে এসেই রঞ্জনের সুহাসের সঙ্গে দেখা হয়েছিল। সুহাসও এসেছিল রোমিও জুলিয়েট দেখতে। রাত্রে শো ভাঙল যখন রাত 11:15। প্রচন্ড ভিড় হয়েছিল। শো ভাঙবার পরে কাতারে কাতারে দর্শকরা মেয়ে পুরুষ প্যাসেজ দিয়ে বের হচ্ছে। আগে আগে ব্রজেশ ও ঠিক তার পশ্চাতে ছিল সুনীল। হঠাৎ যেন পিঠে তীক্ষ্ণ ছুঁচের মতো কি একটা ফুটল। উফ! একটা অস্ফুট যন্ত্রণাগত শব্দ করে উঠে সুনীল। ব্রজেশ সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে, কি হলো? কি যেন একটা ছুঁচের মতো বিঁধল পিঠে। বলতে বলতে সুনীল কোনো মতে ভিড় ঠেলে সামনের লবিতে এসে পড়ে। বলে, বড্ড জ্বালা করছে রে ব্রজেশ, দেখ তো। ব্রজেশ সুনীলের গায়ে সাদা ধবধবে আদ্যির পাঞ্জাবির উপরে বাঁ পাজরের কাছে ছোট একটা রক্তবিন্দু দেখতে পায়। ওরা দুজনের কেউ লক্ষ্য করেনি। ওদের পশ্চাতেই যে দীর্ঘকায় ব্যক্তিটি দাঁড়িয়েছিল, মাথার চুল কাঁচা পাকা, পরনের ধুতি পাঞ্জাবি, মুখে একটা চুরুট, সেই ভদ্রলোকই এবারে এগিয়ে এসে বললে, আপনাদের সঙ্গে গাড়ি আছে? ব্রজেশ বলে, না। চলুন, আবার গাড়ি আছে। তাড়াতাড়ি কোনো ডাক্তারের কাছে চলুন। ডাক্তার? হ্যাঁ, কারণ আমার মনে হচ্ছে কোনো কিছু বিষাক্ত জিনিস আপনার দেহে প্রবেশ করানো হয়েছে। কি বলছেন আপনি? ব্রজেশ বলে। তর্ক করবেন না, তর্ক করবার সময় পাবেন, তাড়াতাড়ি চলুন, দেরি করা যুক্তিযুক্ত হবে না। আপনি? এমন সময় পাশ থেকে আরেক ব্যক্তি বলে ওঠে, কিরিটি তুই? কে, সুব্রত? হ্যাঁ। কি ব্যাপার? ব্যাপারটা এখনো বুঝতে পারছি না, তবে আমি ঠিক ওদের পিছনেই ছিলাম। হঠাৎ দেখলাম ভিড়ের মধ্যে কালো স্যুট পরিহিত এক ব্যক্তি ওই ভদ্রলোকের পিঠে হাত রেখে ওকে যেন একটু ঠেলে দিয়ে চট করে ভিড়ের মধ্যে মিশে গেল। তখন বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি কোনো কিছু ওর শরীরে ফুটিয়ে দিয়েছে সেই স্যুট পরিহিত লোকটি। কিন্তু দেরি করছেন কেন? চলুন। সুনীলের সত্যি শরীরের মধ্যে যেন কেমন অস্বস্তি বোধ হচ্ছিল। হাত পা কেমন যেন দুর্বল অসাড় হয়ে আসছিল। কিরিটির কথায় সে আর প্রতিবাদ করে না। কিরিটির সঙ্গে সঙ্গেই ওরা এগিয়ে যায় গেটের দিকে। গেট বরাবর আসতেই হঠাৎ একটা মেয়ের উপরে নজর পড়তেই যেন সুহাস ভূত দেখার মতোই চমকে ওঠে। সুহাস লুসিকে দেখতে পেয়েছিল। সুহাস বলে ওঠে যেন নিজের অজ্ঞাতেই, কে? কে? রোজের সুধায়, কে, কার কথা বলছিস? ওই দেখ, ঠিক যেন ওই যে মেয়েটি।
কে, কার কথা বলছিস? ব্রজেশ প্রশ্ন করে পার্শ্ববর্তী সুহাসকে। হ্যাঁ, ওই যে দেখ, রাস্তা ক্রস করছে। ব্রজেশও দেখল, কিন্তু ভালো করে দেখতে পেল না, কারণ ততক্ষণে লুসি রাস্তা ক্রস করে অধিককার ভিড়ে মিশে গিয়েছে। আর সুনীলের দেহের ক্লান্তি ততক্ষণে আরো যেন তাকে কেমন নিস্তেজ করে দিয়েছিল। সুনীল যেন আর দাঁড়িয়ে থাকতে পারছিল না, বেশ অসুস্থ বোধ করছিল। সুহাস, সুব্রত ও ব্রজেশের সাহায্যেই কোনো মত কিরিটি সুনীলকে ধরে এনে গাড়িতে তার তুলল। ব্রজেশ ওই সময় বলে, মেডিকেল কলেজে গেলে হতো না? কিরিটি জবাব দেয়, তা হতো, তবে সেখানে কোনো বড় ডাক্তারকে এক্ষুনি হাতের কাছে পাওয়া যাবে না। তার চাইতে চলুন, কাছেই রডন স্ট্রিটে আমার এক জানা বড় ডাক্তার আছেন, ডক্টর শেঠ, বলে কিরিটি নিজেই স্টিয়ারিংয়ে বসে গাড়ি ছেড়ে দিল। ডক্টর বিকাশ শেঠকে ভাগ্যক্রমে নিজের পার্লারেই পাওয়া গেল। তিনি সেইমাত্র একটা জরুরি অপারেশন করে ফিরে গাড়ি থেকে নেমে পার্লারেই পা দিয়েছেন। কিরিটিকে অত রাত্রে দেখে তো অবাক ডক্টর শেঠ। বললেন, কি ব্যাপার কিরিটি? বুঝতে পারছি না ঠিক, হঠাৎ এক ভদ্রলোক সিনেমা থেকে বেরোবার সময় অসুস্থ হয়ে পড়েছেন। হঠাৎ তোর কথা মনে পড়লো, সোজা এখানেই নিয়ে এলাম। কই সে ভদ্রলোক? গাড়িতে। সুনীল তখন রীতিমতো নেতিয়ে পড়েছে গাড়ির সিটের উপরে। ডেকে সাড়া পাওয়া গেল না। সুব্রত, ব্রজেশ, সুহাস কোনো মতে ধরাধরি করে সুনীলকে এনে ডক্টর শেঠের এক্সামিনেশন রুমে টেবিলের উপর শুইয়ে দিল। ডক্টর শেঠ পরীক্ষা করে বললেন, এ তো মনে হচ্ছে কোনো মরফিন গ্রুপ অফ ড্রাগ হাই ডোজে ওর শরীরে প্রবেশ করানো হয়েছে। পিউপিল কন্ট্রাক্টেড। কাশি, সোয়েটিং হচ্ছে? আর কোনো প্রশ্ন না করে ডক্টর শেঠ সুনীলের চিকিৎসা শুরু করে দিলেন। প্রায় ঘন্টা তিনেক পরিশ্রম করে ডক্টর শেঠ সুনীলকে বাঁচিয়ে তুললেন। আরও দিন চারেক পরে সুনীল সুস্থ হয়ে উঠেছে, তার শোবার ঘরে বসে কথা হচ্ছিল। এখনো সে বেশ দুর্বল। রঞ্জন পরের দিন সুনীলের গৃহে এসেই সংবাদটা পেয়েছিল। কিরিটি বলছিল, এখন স্পষ্টই বোঝা যাচ্ছে কেউ সুনীলবাবুকে ওই সিনেমায় ভিড়ের মধ্যে হাই ডোজে মরফিন ইনজেক্ট করে সরে পড়েছিল, এবং মনে হচ্ছে সুনীলবাবুকে হত্যা করারই মতলবে যেই হোক ওই কাজ করেছিল। রঞ্জন বলে, কিন্তু ব্যাপারটা যেন কেমন অবিশ্বাস্য মনে হচ্ছে মিস্টার রায়। সুনীলকে কেউ মরফিন ইনজেক্ট করে হত্যা করতে যাবেই বা কেন? কেন যাবে তা জানি না, কিরিটি বলে। তবে যা সে রাত্রে ঘটেছিল তা থেকে ওইটাই আমার মনে হচ্ছে। হয়তো ওর কোনো শত্রু। শত্রু? ব্রজেশ কিরিটির মুখের দিকে তাকালো। সম্ভবত তাই তো মনে হচ্ছে ব্রজেশবাবু। কিন্তু ওর কে আবার শত্রু থাকতে পারে যে ওকে অমন করে কৌশলে হত্যা করতে চেয়েছিল? শত্রু কি থাকতে পারে না ব্রজেশবাবু? এই মুহূর্তে কি আপনিই বলতে পারেন আপনার কোনো শত্রু নেই? সবসময় কি আমরা সঠিকভাবে জানতে পারি সর্বক্ষণ যাদের সঙ্গে আমরা মিশছি, কথা বলছি, তাদের মধ্যে কেউ আমাদের শত্রু নয়? মনে মনে সর্বক্ষণ আমাদের সঙ্গে শত্রুতা সাধনের মতলব আটছে না? কথাটা আপনি হয়তো একেবারে মিথ্যা বলেননি মিস্টার রায়। নচেত আমরাই কি কেউ কল্পনাও করতে পেরেছিলাম কটা দিন আগেও বাসবীর কেউ শত্রু আছে, তাকে হত্যা করবার সুযোগ খুঁজছে? বাসবী? তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।